বলেছিলাম আজকে লাইভে আসবো, এসে গেছি। আমি জানি বেশ কিছু সহযোদ্ধা পাঠক অপেক্ষায় আছেন। চারদিকে যা ঘটছে এবং আগামীতে যা ঘটবে সে সম্পর্কে আমার পাঠক সহযোদ্ধা অনেকেই ইতিমধ্যেই ওয়াকিবহাল আছেন, জানেন। তবুও যত সম্ভব মানুষকে সচেতন করা যায়, অন্তত এই প্রক্রিয়াটি যাতে করে বুঝতে সুবিধে হয়, এই মুহূর্তে কি ঘটছে, আগামীতে কি ঘটবে, সেই উদ্দেশ্যেই গ্রামে গঞ্জে শহরে নগরে ছুটে বেড়াচ্ছি। তবে এই মুহূর্তে আমার লক্ষ্য মূলত গ্রাম, সেটা আপনারা জানেন, কারণ গ্রামই আমার দেশ, গ্রামই ভারতবর্ষ, যাকে আমি বলি ম্যানুয়াল ভারত। ডিজিটাল ইন্ডিয়া আমি অনেক দেখেছি, আপনারাও দেখছেন। আমি দেশকে এই মুহূর্তে দুটো ভাগে ভাগ করি, ম্যানুয়াল ভারত, ডিজিটাল ইন্ডিয়া। তো এই বিষয়গুলোতে যাওয়ার আগে এবং আজকের আলোচ্য বিষয় অবশ্যই শিক্ষক ধর্মঘটের কি ফল ফলল বা কি ফল ফলবে, মহার্ঘ ভাতার আন্দোলন মূলত, যেটা আপনারা জানেন যৌথ মঞ্চের আহ্বানে গত শুক্রবার যে আন্দোলন সংগঠিত হয়েছে, সুপ্রিম কোর্টের অবস্থান মহার্ঘ ভাতার বিষয়ে কি হতে চলেছে, যে বিষয়ে আমি আগেই আলোচনা রেখেছি, আবার আলোচনা করব। কিছু নতুন ডেভেলপমেন্ট হয়েছে, পাশাপাশি অ্যাডিনো ভাইরাসকে নিয়ে আমি আগেই লাইভ করেছি, সেটা এটিকে নিয়ে আবার টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। উদ্দেশ্য কি, কেন এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, এবং অনেক শিশুই অসুস্থ হয়ে পড়ছে, মারাও যাচ্ছে, এরকমও খবর আছে, মিডিয়া জানাচ্ছে। সেগুলো কতটা সত্যি, কতটা মিথ্যে, কারণ কি, এ বিষয়ে আমার পর্যবেক্ষণ। এবং অবশ্যই থাকবে সেই সঙ্গে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়ার পরবর্তী যে নির্ঘণ্টগুলো আছে সেই বিষয়ে আবারও আলোকপাত। তবে সবার আগে আমি যেটা বলতে চাইব সেটা হলো যে আমার এই মুহূর্তে একটি ইংরেজি প্রবাদ মনে পড়ছে, জানেন তো, গিভ আ ডগ আ ব্যাড নেম অ্যান্ড হ্যাং ইট। কিছুদিন হলো যে আমি মেসেজগুলো পাচ্ছি, মূলত ইনবক্সে, অবশ্যই মেসেঞ্জারে, অনেকেই যারা মেসেজ করছেন তারা আবার বন্ধু তালিকায় নেই। মেসেজ রিকোয়েস্ট আমি মাঝে মধ্যেই দেখি সময় পেলে, কারণ অনেক মানুষ এভাবে যারা বন্ধু তালিকায় প্রবেশ করতে পারেননি বা চাইছেন, তারা মেসেজ করে অনুরোধ করেন বা কোনো প্রশ্ন করেন। নমস্কার বিশ্বজিৎ বিশ্বাস। সেই কারণেই আমি মেসেজ রিকোয়েস্ট দেখি, এবং সেই মেসেজ রিকোয়েস্ট দেখতে গিয়ে দেখতে পাচ্ছি অনেক শিক্ষক মহাশয় যারা আমার বন্ধু তালিকায় নেই, তারা আমার উপর রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন, যাকে বলে রীতিমতো রেগে আছেন, এবং ব্যক্তিগত আক্রমণ করছেন আর কি। তো ওই যে বললাম যে ব্যক্তিগত আক্রমণ, মানে যেখানে যুক্তির জায়গাটা নেই। একসময় হিন্দুত্ব, কোট আনকোট হিন্দুত্ববাদীরা আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, বহু করেছেন, এবং আমাকে নিয়ে খাপ বসানো হয়েছে, এখনো হয়। বিভিন্ন রকমের পেজ টেজে আমার কাছে খবর আসে। তো মার্ক্সবাদী যারা রয়েছেন তারাও তো একই রকমভাবে আমার পেছনে, মানে আমি একদিক থেকে বলতে গেলে মানে কি বলবো, এই সবারই সমান আক্রমণের লক্ষ্য হয়ে যায় আর কি, কোনো দলে না থাকলে যা হয়। তো সেইখানে কিছু শিক্ষক মহাশয়
তারা এরকম ধরনের মন্তব্য করছেন। আমি দু একটি মন্তব্য আপনাদের জন্য তুলে ধরছি। যদিও আমি এগুলো গুরুত্ব দিই না, কিন্তু তবুও ইচ্ছে করে একটু আড্ডার মতো করে। আমি তো লাইভ সবসময় খুব সিরিয়াস গুরুগম্ভীর লাইভ করব এমন তো নয়। মাঝে মধ্যে একটু আড্ডাও দিতে ইচ্ছে করে, কারণ সবার সাথে তো মুখোমুখি দেখা হয় না। এই যে এই মুহূর্তে আমি একটি ঘরোয়া আড্ডা থেকে এলাম, যেখানে এ ধরনের অনেক বিষয় আলোচিত হলো। আম, তো যাই হোক, সেই কারণেই ইচ্ছে করে আর কি। যেমন একজন মন্তব্য করেছেন যে প্রাইভেট কারে ঘুরলেই জনগণের মুখ হয়ে ওঠা যায় না, বা এরকম কিছু আর কি। তো প্রথমত, আমার প্রাইভেট কার কবে হলো, আর আমি কবে দাবি করলাম আমি জনগণের মুখ হয়ে উঠেছি, আমি ঠিক বুঝতে পারলাম না আর কি। তো সেই মাননীয় শিক্ষক মহাশয়কে আমি এরকম ভাবেই জবাব দিয়েছি যে আপনি আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না, সুতরাং এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তো আমার পাঠক সহযোদ্ধা জানেন যে আমার প্রাইভেট কার নেই, কোনোদিন হবে না, এটা আমার কোনো দিনও হবে না। এবং মানে প্রশ্নই আসে না। যেদিন আমার প্রাইভেট কার হবে, সেদিন বুঝবেন আমি মারা গেছি। এবং আমি আপনাদের সামনে কখনোই লাইভে আসবো না বা লেখালেখি করব না, নিজেকে লেখক বলে দাবিও করব না, যোদ্ধা বলেও দাবি করব না। এটা আমার পলিসি। এটা আমি আপনাদের বহু আগেই বললাম, এটা আমার নীতি। ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে আমার এটা নীতি। আমার যে ফ্ল্যাটটাতে বাস করি আমি, সেটাও বহু বছর পড়েছিল, আমি রেজিস্ট্রেশন করিনি। হ্যাঁ, এখনো আমার যারা ঘনিষ্ঠ তারা জানেন। আর সেদিন কালিয়াগঞ্জ যাওয়ার সময় সম্ভবত আমি একটি প্রাইভেট কারের ছবি দিয়েছিলাম, মানে পোস্ট করেছিলাম ওখান থেকেই, যে আমি কালিয়াগঞ্জ যাচ্ছি। তো সেটা হচ্ছে, আপনারা জানেন যে বালুরঘাট থেকে বা মালদা রায়গঞ্জ থেকে অনেক সময় এরকম প্রাইভেট কার মানে ভাড়া দিয়ে নিয়ে যায় আর কি। আমি স্টেট গ্যারেজ থেকে স্টেট বাস ধরবো, সেই সময় দেখছি একটি গাড়ি, প্রাইভেট গাড়ি, সে প্যাসেঞ্জার নিয়ে এসেছিল আর কি। জানেন তো নিশ্চয়ই, এরকম গাড়ি কলকাতাতেও দেখা যায়। তো আমার তাড়া ছিল, কারণ স্টেট বাসের সময়টা 1 ঘন্টা পরে ছিল। আহ, আমি এই কারণে একটু ওয়েট করছিলাম। তো সেই সময় যখন আমি হাঁকটা শুনলাম, তো আমি দেখলাম যে যা ভাড়া তাই সেই ভাড়াতেই ওনারা নিয়ে যাচ্ছেন আর কি। খালি যাবে গাড়িটা, এই কারণে আর কি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তো তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। তো সেটা আমার কিন্তু ব্যক্তিগত গাড়ি ছিল না। হ্যাঁ, তো সেটা হয়তো সেই নতুন যারা রয়েছেন আমার বন্ধু তালিকায় নেই, যারা এই ডিএ নিয়ে আমি যা বক্তব্য রাখছি বা লিখছি, সেই সব শিক্ষক মহাশয় ভাবছেন আমি বোধহয় শিক্ষকদের বিরুদ্ধে, সরকারি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। হ্যাঁ, মোটেই নয়। আমি তো চাই সরকারি শিক্ষা ব্যবস্থা থাকুক, যাতে থাকে তার জন্য আমি লিখি, আরো বিস্তৃত হোক, পরিবহন থাকুক, বেঁচে থাকুক, সবার জন্য যাতে করে পরিবহন ব্যবস্থা থাকে, সবাই যাতে করে ট্রেনে বাসে উঠতে পারে। বহুজন হিতায় বহুজন সুখায়, আমি এই নীতিতেই বিশ্বাস করি। তো বহুজনের কথা বলি আমি। তো সেক্ষেত্রে আমি কি করে সরকারি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বলবো বলুন তো? আসলে দু একটি পোস্ট দেখে আপনারা যেহেতু ব্যাপারগুলো বুঝতে পারছেন না, যে শুধুমাত্র মহার্ঘ ভাতার আন্দোলনকে যদি আপনারা পাখির চোখ করেন, তাহলে আপনারা ইতিমধ্যেই কিভাবে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, এবং কিভাবে শাসক দল এবং অন্যান্য রাজনৈতিক দল আপনাদের জন্য ফাঁদ পেতে রেখেছে, সেই বিষয়টা বহুবার আমি বলেছি, আজও বলবো। একটু ঠান্ডা মাথায় শুনবেন। হ্যাঁ, তার মানে কি আমি প্রাইভেট কারে উঠি না? বহু উঠি। আমি মার্সিডিজ বেঞ্জে উঠেছি, অডিতে উঠেছি, জাগুয়ারে উঠেছি ইউরোপে যখন ছিলাম। এবং আমি ভারতবর্ষেও বহু মহার্ঘ দামি ব্যক্তিগত বাহনে উঠেছি, আমার পাঠকের সৌজন্যে, যারা আমাকে ভালোবাসেন। তো তারা গাড়ি করে কোথাও গেছেন, আমাকে নিয়ে গেছেন বা আমাকে লিফট দিয়েছেন। কখনো বই মেলায় লিফট দিয়েছেন, কখনো কোনো জায়গায় বেড়াতে গেছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যদি আমি সময় দিতে পারি,
আমার একটু ঘোরা হবে। আর আমি যেহেতু লেখালেখি করি, সেই সূত্রে আমি সময় থাকলে সেই আহ্বানে সাড়া দিয়েছি মাত্র, তাই তো? আর সুতরাং আমার গাড়ি না থাকলেও আমার বহু গাড়িতে ওঠা হয় আর কি, আগামীতেও হবে। তো সেটা কি আমার দোষ বলুন তো? না, সেটা আমার দোষ বলে আমি মনে করি না। আর যাই হোক, আর আমার লাইফস্টাইল বা জীবনযাপন সম্পর্কে যারা আমার ঘনিষ্ঠ কাছাকাছি তারা জানেন আমি কি রকম জীবনযাপন করি, কি লাইফস্টাইল লিড করে থাকি। তাই আহ, না জেনে অনুগ্রহ করে এ ধরনের মন্তব্য করবেন না। আবার একজন মন্তব্য করেছেন, মেসেজ করেছেন যে আমি কি করে না হলে ইউরোপ গেলাম কি করে, কে আমাকে ফান্ডিং করলো, কে আমাকে স্পন্সর করলো, আমি কোনো না কোনো দল নিশ্চয়ই পাকিয়ে থাকে। মার্জনা করবেন না, না, না। আমার প্রকাশক, আমার অনুরাগী, তিনি আমাকে প্লেনের ফ্লাইটের টিকিট পাঠিয়ে দিয়েছিলেন। সেখান থেকে আমন্ত্রণের বা ইনভাইটেশন লেটার এসেছিল। সেই ডকুমেন্টগুলো আমার কাছে এখনো রক্ষিত আছে মেইলে। সেই 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 কারণেই আমি বিদেশে যেতে পেরেছিলাম। আমার নিজস্ব ফান্ডিং বা নিজস্ব টাকা, অত ইউরোপ ভ্রমণের টাকা আমার কোনোদিনই ছিল না, এবং আগামীতেও কোনোদিন হবে না, আমি নিশ্চিত করে আপনাদের বলতে পারি। এবং আগামীতেও যদি আমি কোথাও যাই, তখনও বুঝবেন এইরকম কোনো মানুষ, কোনো পাঠক, তিনি আমাকে ভালোবেসে যাতায়াতের খরচ দিচ্ছেন, বা কোনো প্রকাশকও হতে পারেন। সেই ক্ষেত্রেই আমি যেতে পারবো, নইলে আমি কোনোদিনই যেতে পারবো না। বোঝা গেল? আরো একটি কথা আপনাদের জানাই, যারা এইভাবে আমাকে মেসেজ করছেন, আমি ভালোবেসেই আপনাদের উত্তর দিচ্ছি যে আমি করোনা প্যান্ডেমিকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, এই জবরদস্তি ভ্যাকসিনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, এই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গিয়ে অনেক ধনাঢ্য বন্ধু বা পাঠককে হারিয়েছি, যারা আমাকে ভুল বুঝেছেন। তো আমি যদি এই লড়াইটা না করতাম, এইসব ধনাঢ্য ঐশ্বর্যশালী, যারা সমাজে ভদ্রলোক বলে পরিচিত অনেক পাঠক আমার যারা ছিলেন, যারা এখনো আমার ওপর কুপিত, কেউ কেউ অবশ্য এখন উপলব্ধি করছেন, তারা কিন্তু আমাকে আরো অনেক আদরে রাখতো, এবং এর মধ্যে আমার আরো বেশ কিছু দেশ ঘোরাও হয়ে যেত। বোঝাতে পেরেছে? কিন্তু ওই যে, আমি কাউকে তুষ্ট করার জন্য, কেউ প্রভাবশালী আছেন, তার অনেক ঐশ্বর্য আছে, এমন টাকা আছে, তার নামি দামি গাড়ি আছে, বিলাসবহুল বাংলো আছে, সেই স্বাদ নেব বলে, সেই উপভোগ করব বলে, তার গাড়িতে বা তার তার কেটে দেওয়া টিকিটে ফ্লাইটে ভ্রমণ করব বলে আমি আমার কলমকে কখনো সংযত করিনি। আমি যা বিশ্বাস করি তাই লিখি, আগামীতেও তাই করতে থাকব। যাই হোক, এবার প্রসঙ্গে আসি। আপনারা জানেন যে ইতিমধ্যেই বেশ কিছু নক্কারজনক ঘটনা ঘটে গেছে। কি? তখন এই শিক্ষক মহাশয়রা, যারা যৌথ মঞ্চ করে, যেটাকে আমি অরাজনৈতিক সংগঠন হিসেবেই তারা দাবি করছেন, এবং তেমনটাই তো হওয়ার কথা, যৌথ মঞ্চ যেহেতু নাম, তারা যখন এই প্রথমে অবশ্যই মহার্ঘ ভাতা বৃদ্ধি, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা ইত্যাদির দাবিতে বা স্বচ্ছ নিয়োগ, তারা যখন 10 তারিখে, গত 10ই মার্চ, একদিনের কর্মবিরতির কথা বলেছিলেন, তখন থেকেই তাদের বিরুদ্ধে রীতিমতো হুমকি দেওয়া শুরু হয়। এবং আমরা সেটা জানি যে যে শাসক দল এখন ক্ষমতায় আছে, কি বলবো তাকে, নির্লজ্জ বলবো না কি বিশেষণে বিশেষিত করব, সেটা আপনারাই ভালো বলবেন, বুঝবেন। তো তারা রীতিমতো নোটিশ দেয়, মানে যে এই দিন আসতেই হবে ইত্যাদি ইত্যাদি, যেটা আমরা দেখেছি। অথচ এই শাসক দলটি বিগত দিনে ডজন ডজন ধর্মঘট করে রাজ্যকে অচল করে দিয়ে তারা ক্ষমতায় এসেছে, সেটাও আমরা জানি। এটা দ্বিচারিতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ অবশ্যই শিক্ষক, সরকারি কর্মচারী নির্বিশেষে যে কোনো মানুষের প্রতিষ্ঠানের প্রতিবাদের অধিকার আছে, ধর্মঘটের অধিকার আছে, সেটা সংবিধান স্বীকৃত। তো সেইভাবে একটা চাপ আসে। পাশাপাশি আবার রাজনৈতিক নেতা, শাসক দলের রাজনৈতিক নেতা এবং নেত্রীরা, তারাও সেদিন রীতিমতো অনেকে ফোনে
অনেকে সশরীরে টিআইসিদেরকে, টিআইসি বলুন বা হেডমাস্টার বলুন, তাদেরকে ধমক দেন বা যাকে বলা হয় সহজ ইংরেজিতে থ্রেট দেওয়া হয়, যা নক্কারজনক এবং যা কখনোই সমর্থনযোগ্য নয়। এই কাজগুলো হয়েছে। শুধু তাই নয়, এখনো যে খবরগুলো আমরা পাচ্ছি তাতে করে দেখা যাচ্ছে সেই দিন যারা স্কুলে যাননি বা সই করেননি, তাদের স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আজকে একটি ভিডিও দেখলাম, অত্যন্ত নক্কারজনক এবং ধিক্কারের ভাষা নেই, যেখানে আমরা দেখতে পাচ্ছি এক রাজনৈতিক নেত্রী বা নেতা, তিনি স্কুলে ঢুকেছেন, ঢুকে ভারপ্রাপ্ত যিনি শিক্ষক আছেন তাকে অপমানজনক কথা বলছেন। কেন স্কুল খোলা হয়েছে, কেন তাদের নাকি শৈশব কেড়ে নেওয়া হচ্ছে, রবিবারে কেন স্কুল খোলা হয়েছে। তো শিক্ষকরা অবশ্য দাবি করছেন যে তারা আগাম নোটিশ দিয়ে একদিন যে ক্ষতি হয়েছে শুক্রবার, সেটাকে তারা মেক আপ করার জন্যই রবিবারে ক্লাস রেখেছেন, এমনটাই খবরে প্রকাশ। যাই হোক, এরকম ঘটনা যেটা আমরা আগে দেখিনি, মানে অভূতপূর্ব বলা যায়, যে রাজনৈতিক দল এর হস্তক্ষেপ আর কি সরাসরি শিক্ষাঙ্গনে, যেটা আগে থেকেই অবশ্য ছিল, এটা প্রকট ছিল না, অতটা প্রচ্ছন্ন ছিল। আমরা তো জানি যে স্কুলের যে কমিটিগুলো হয় সেগুলোতে অবশ্যই স্থানীয় রাজনৈতিক দলের শাসক দলের একটা প্রভাব থাকে, এটা আমরা তো জানি। কিন্তু সেটা এইভাবে, সোশ্যাল মিডিয়ার যুগ, আগে টুকটাক হলেও হয়তো আমাদের নজরে আসতো না, এখন সেটা অত্যন্ত প্রকট হয়ে যাচ্ছে এবং শিক্ষকদের ভাবমূর্তির ওপরে একটা মারাত্মক আঘাত নেমে এসেছে, যেটা সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি। এ নিয়ে আমি ভিডিও করেছি, ইউটিউবে রয়েছে, আজকেও আমি এই কারণগুলো আপনাদের সামনে রাখবো। তো এইভাবে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না অনেক শিক্ষককে, যারা শুক্রবারে স্কুলে যাননি, প্রতিবাদ করেছেন বলে। তো এইরকম 5,000 শিক্ষক প্রায় নাকি বলা হচ্ছে, সংখ্যাটা আরো বেশি হতে পারে, অনেকে দাবি করছেন। অনেকে আবার বলছেন যে আমিও জানি এরকম অনেক শিক্ষক মহাশয়কে, যারা সই করে শহীদ মিনারে গেছেন বা শহীদ মিনারে গিয়ে আন্দোলনে গান টান গেয়েও, আমি এরকম একজন শিক্ষিকাকে জানি, প্রধান শিক্ষিকা, যিনি গান টান গেয়েছেন, মঞ্চে গিয়ে বিপ্লবের গান গেয়েছেন, লড়াইয়ের গান গেয়েছেন, কিন্তু ওই দিন আবার স্কুলে নিজেও এসেছেন, সইও করেছেন, অন্যান্য শিক্ষিকা তারাও এসেছেন এবং পুরো দস্তুর 100% উপস্থিতিও হয়েছে সেদিন, এমনও ঘটনা আছে। তো যাই হোক, মূল বিষয় আমার কাছে এটা নয় যে কতজন আদৌ সই করেছেন, কতজন যাননি, কতজন গিয়েছেন, আমি ওই আলোচনায় যাচ্ছি না। সেটা ধর্মঘটের সাফল্য বা আউটকাম কি হলো, সেটা যে উদ্দেশ্যে ধর্মঘট সেটা পূরণ হলে তবেই বলা যাবে, বা তার কাছাকাছি কিছু হলে তবেই বলা যাবে। তো আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি এই যে ঘটনাগুলো ঘটছে, যে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না শিক্ষকদের, এটার বিরুদ্ধে তো আমার মনে হয় যে কোনো সুস্থ মানুষেরই প্রতিবাদ করা উচিত। আমিও প্রতিবাদ করছি, এটা মেনে নেওয়া যায় না, কারণ ধর্মঘটের অধিকার শিক্ষক মহাশয়দের আছে। কিন্তু এবারে আমি যে কথাগুলো বলতে চলেছি, তাতে করে এতক্ষণ পর্যন্ত শিক্ষক মহাশয়রা যারা শুনলেন, তারা নিশ্চয়ই খুশি হয়েছেন, কারণ তাদের পক্ষেই আমি কথাগুলো বলেছি। কিন্তু সমস্যা কি বলুন তো, আমরা আত্মসমালোচনা শুনতে চাই না, আমরা অসহিষ্ণু হয়ে পড়ি। তো এখন আমি যে কথাগুলো বলতে চলেছি, তাতে করে আবার এই শিক্ষক মহাশয়রাই, যারা এতক্ষণ আমার কথা শুনে প্রীত হয়ে থাকবেন, তারা আবার কুপিত হতে পারেন। তাতে তো আমার কিছু যায় আসে না। আমার যেটা উপলব্ধি আমি সেটা বলবো, আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আচ্ছা, এই যে আন্দোলনটা হচ্ছে, সেটা কিসের জন্য আন্দোলন হচ্ছে? বেসরকারি কারণের যেটা শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণের উদ্যোগ শুরু হয়েছে, ইউনেস্কোর হাতে তুলে দেওয়া হচ্ছে, যেটা আপনারা জানেন ইতিমধ্যেই। এ নিয়ে আমি লাইভ করেছি, 2-3 দিন আগেই লাইভ করেছি, তাই তো? তার বিরুদ্ধে কি আন্দোলন হচ্ছে? হচ্ছে না। এই জাতীয় শিক্ষানীতি লাগু করা হচ্ছে, যেটা আমরা জানি, যে নিয়ে আমার অমৃতস্বপত্র 2য় খণ্ডে বিস্তারিত লেখা রয়েছে। স্বাগত জিতেন্দ্র দেবঘরিয়া লেখা রয়েছে। সেই জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে কি একটি কথা উচ্চারিত হয়েছে যে জাতীয় শিক্ষানীতি প্রয়োগ হলে, যেটা প্রয়োগ হচ্ছে, শুরু হয়ে গেছে, হলে
সাধারণ মানুষের হাত থেকে, গরিব মানুষের হাত থেকে শিক্ষাই চলে যাবে। মানে সাধারণ মানুষ আর পড়াশোনা, সাধারণ গরিব ঘরের ছেলেপেলে আর পড়াশোনা করতে পারবে না। প্রথম দিকে পারলেও পরের দিকে সেটাকে আম আমরা তো জানেন না, ওই যে যেকোনো বেসরকারি সংস্থা, এই মোবাইল সংস্থা জিওই ধরুন না, যখন শুরু করলো কত সস্তা করে দিল, কত আকর্ষণীয় করে দিল, তারপরে বাজারটা দখল করার পরে কি হলো সেটা তো আপনারা জানেন, তাই তো? তো আল্টিমেটলি এইভাবে যেটা সরকার চাইছে, যে কি চাইছে আমি আরো বলবো, এই আলোচনার মাঝেই বলবো। তো আমি বলতে চাইছি, এই জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে একটি কথা কি উচ্চারিত হয়েছে এই যৌথ মঞ্চের প্ল্যাটফর্মে? কোনো দাবির মধ্যে কি জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে কোনো কথা বলা হয়েছে? কোনো শিক্ষক মহাশয় কি সেই বিষয়টি পড়াশোনা করছেন? নিশ্চয়ই করেছেন। এত জ্ঞানীগুণী মানুষ রয়েছেন এই আন্দোলনে, তারা নিশ্চয়ই পড়াশোনা করেছেন বলে আমার বিশ্বাস। তবে তারা এই জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে কিছু বলছেন না কেন? তারা কেন চুপ করে আছেন? তারা কি এটা বুঝতে পারছেন না? এই জাতীয় শিক্ষানীতির সঙ্গেই এই মহার্ঘ ভাতা থেকে শুরু করে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে, এই সমস্ত কিছুতেই কিছু জড়িত রয়েছে। অনলাইন প্রমোশন যে বিষয়টি চলছে, আগামীতে যেটা হতে চলেছে আরো বেশি করে মিলিয়ে নেবেন। আম, যে যখন বেসরকারীকরণ হয়ে যাবে, তখন সপ্তাহে 6 দিন সোম থেকে শনি ক্লাস হয় কিনা সেটাও দেখে নেবেন। কতদিন অনলাইনে ক্লাস হয়, কতদিন অফলাইনে ক্লাস হয়, সেটাও মিলিয়ে নেবেন। আমার যেটা দৃঢ় বিশ্বাস, যদি আন্দোলন না হয়, লড়াই না হয়, এরকম খণ্ডিত আন্দোলন নয়, কেবলমাত্র ডিএর জন্য আন্দোলন নয়, সামগ্রিক আন্দোলন যদি না হয়, তাহলে 3 দিন ওই অফলাইনে ক্লাস হবে, 3 দিন অনলাইনে ক্লাস হবে। এরকমই কিন্তু ওদের এজেন্ডা রয়েছে। অর্থাৎ শিক্ষক মহাশয়ের নিয়োগ, নতুন শিক্ষক লাগবেই না। যতটুকু লাগবে চুক্তিভিত্তিক শিক্ষকের মাধ্যমেই সেটা ঘাটতি পূরণ করা হবে। তাহলে বেসরকারীকরণের বিরুদ্ধে কোনো উচ্চারণ হয়েছে? এই যে ইউনেস্কোর হাতে তুলে দেওয়া হচ্ছে, কোনো আলোচনা করা হয়েছে? হয়নি, হয়নি। এমনকি পিপিপি মডেলের কথা যেটা মাঝখানে এসেছে, যেটা এখনো মানে ইমপ্লিমেন্ট হচ্ছে ভেতরে ভেতরে এনজিওর মাধ্যমে, ইউনেস্কোর মাধ্যমে, তো তার বিরুদ্ধে কি একটি কথা উচ্চারিত হয়েছে? তাহলে কি আমি ধরে নেব যে নেতৃত্ব এসব জানেন না? যদি না জেনে থাকেন তাহলে জানার চেষ্টা করুন। আর যদি জেনেও থাকেন, জেনেও যদি তারা এসব বিষয়ে মুখে কুলু পেটে থাকেন, তাহলে কি আমি ধরে নিতে পারি না আমরা যে বিশেষ উদ্দেশ্য নিয়ে তারা এই আন্দোলনটা করছেন? গোড়ার যে কারণটা, মূল কারণ, যে কারণে এই বিষয়গুলো ঘটতে চলেছে, জিতেন্দ্র দেওঘরিয়া কি বলছেন? আমার, হ্যাঁ, ঠিক আছে, আমি মন্তব্যগুলো পড়ার চেষ্টা করছি এক এক করে। তো তারা কি জানেন না যে এই বিষয়গুলো ঘটছে? আর যদি জেনেও তারা চুপচাপ থাকেন, তাহলে তো সন্দেহ আরো ঘনীভূত হয়, গাঢ় হয়। যেটা আমি বারবার করে বলেছি যে প্রতিষ্ঠানকে, আহ, রাজনৈতিক দলকে ম্যানেজ করে, তাদের মাধ্যমেই আন্দোলন প্রতিবাদ সংগঠিত করে শিক্ষক সমাজকে আরো বেশি করে জনবিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে বলে আমার এটা মনে হচ্ছে। কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা একমত নাও হতে পারেন। তাহলে এইবার এই আন্দোলনে যারা মঞ্চে যারা অনশন করছেন, একজনের নাম তো আমরা জানি, ছড়িয়ে পড়েছে। তো তারা নিশ্চয়ই একটা আদর্শ, তারা সেটা যে কোনো কারণেই হোক, তারা মনে করছেন এটা যুক্তিসঙ্গত, তারা অনশন করছেন। অবশ্যই সেই অনশন করছেন, তাকে তো তার কষ্ট হচ্ছে, তিনি হসপিটালে ভর্তি হচ্ছেন, তাকে তো সাধুবাদ জানাতেই হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে কেউ কেউ এই আন্দোলনকে, এই মহার্ঘ ভাতার আন্দোলন বলুন বা স্বচ্ছ নিয়োগ যেটা 2 নম্বরে রয়েছে, কিন্তু আমি বারবার করে বলেছি একটি সামগ্রিক লড়াই বা আন্দোলন হওয়া জরুরি ছিল। কেন জরুরি ছিল সেটা আমি এই লাইভেই বলবো। তো তারা আহ, এই আন্দোলনকে অনেকে বিপ্লবী লড়াই, মানে স্বাধীনতা সংগ্রামের সময় যেমন বাঘা যতীন লড়াই করেছিলেন, ক্ষুদিরাম লড়াই করেছিলেন, তার সঙ্গে তুলনা করার চেষ্টা করছেন। এটা আবেগের ফসল অবশ্যই বলে আমার মনে হয়। কারণ তারা নিশ্চয়ই ভেবে চিনতে, সুচিন্তিতভাবে এই ধরনের কথা বলছেন না। কারণ যাদের সঙ্গে তুলনা করা হচ্ছে এই আন্দোলনকে বা লড়াই,
বা বিপ্লবীদের সঙ্গে আম, তারা কিন্তু ব্যক্তিগত স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে তারা কিন্তু আন্দোলন করেননি। তারা দেশের স্বার্থে সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তাই তো? এই যেমন ধরুন, খুব সহজ করে বলি, এই মুহূর্তে যদি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে ডিএ কেন্দ্রীয় হারে দেওয়া হবে, তাহলে কি শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবেন? না। তারা কি করবেন? তারা বলবেন যে আমাদের জয় হয়েছে, আমাদের ধর্মঘট সফল হয়েছে, আমরা আমাদের লড়াই, আমাদের লক্ষ্য অর্জন করেছি, তাই তো? তারপরে তারা আবার ল্যাজ নাড়বেন। হ্যাঁ, তাহলে তাদের আন্দোলন সিস্টেমের বিরুদ্ধে নয়, তাদের আন্দোলন এটা হচ্ছে গ্রিভেন্স মুভমেন্ট, অর্থাৎ দাবি দেওয়ার আন্দোলন। তাহলে এই মুহূর্তে যে শাসক, তাদের শত্রু, যেই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে যদি ঘোষণা করা হয়, যদিও হবে না আমি ভালো করেই জানি, আমি উদাহরণ হিসেবে দিচ্ছি মাত্র, সঙ্গে সঙ্গে এই শিক্ষকরা যারা এত লড়াই করছেন, ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তারা কিন্তু আবার খুব খুশি হবেন, আবির খেলবেন। হ্যাঁ, আবির খেলবেন, এবং তখন এই অত্যাচারী, অন্যায়কারী শাসক বা দল, রাজনৈতিক দল, তখন তারা আবার প্রিয় হয়ে যাবে। তারা মুখে কুলুপটে আবার তাদের মতো তাদের দিবানিদ্রা বা সুখনিদ্রা বা ভোগনিদ্রায়, যোগনিদ্রা নয় ভোগনিদ্রায় তারা আবার নিমজ্জিত হবেন। দেশ সমাজের আর কোনো মানুষের কি দাবি দাওয়া আছে, তাদের কি কষ্ট আছে, তারা কি খেতে পাচ্ছে কি পাচ্ছে না, তারা জিনিসপত্রের দাম তাদের জন্য বেড়েছে, হ্যাঁ, তাদের জীবিকার কি সংস্থান হচ্ছে, তখন কি এই শিক্ষকরা ভাববেন না। তারা কেন্দ্রীয় হারে ডিএ পেলে তারা আবার এই মঞ্চটঞ্চ ভেঙে দিয়ে বাড়ি চলে যাবেন এবং আগের মতোই চাকরি করবেন। এবং এরপরে যদি আবার নতুন ভাইরাসের ভয় দেখানো হয়, যেমন অ্যাডিনো ভাইরাস দিয়ে চেষ্টা চলছে, তখন আবার স্টে হোম স্টে সেফ করবেন, আমার দৃঢ় বিশ্বাস। তাহলে এটা কি করে বাঘাযতীন বিপ্লবী বা ক্ষুদিরাম এদের সঙ্গে তুলনীয় আন্দোলন হয় বলুন দেখি? হয় না। এটা হলো দাবি দেওয়ার আন্দোলন, গ্রিভেন্স, সিস্টেম চেঞ্জ করার আন্দোলন নয়। তাহলে এটাকে আমি বিপ্লবী আন্দোলন বলতে পারি না। বিপ্লব মানে কি, রেভলিউশন মানে কি? এটা সিস্টেমকে চেঞ্জ করবে, সিস্টেমকে আঘাত করবে। আপনারা এই সিস্টেমের অঙ্গ, ইউ আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল দ্য সিস্টেম। সিস্টেম আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে, আপনাদের মাইনে দিচ্ছে। এই সিস্টেমকে আপনারা মজবুত করেছেন, মেইন স্ট্রিম এডুকেশনকে আপনারা ছড়িয়েছেন, আপনাদের সিলেবাস ওরা তৈরি করেছে, প্রভুরা তৈরি করেছে। এবার প্রভুরা আপনাদের মনের মতো টাকা পয়সা দিচ্ছেন না, বেতন টেতন দিচ্ছেন না, মহার্ঘ ভাতা দিচ্ছেন না, তাই আপনারা খেপেছেন। যেই প্রভু আপনাদের আবার দিয়ে দেবে, আপনারা আবার মানে সুন্দর করে ল্যাজ নাড়াবেন। তখন যখন মনে আছে, এরকম অনেক ঘটনা আমরা দেখেছি, আমি দেখেছি। ধরুন আপনাদের ডিএ দিয়ে দিল কেন্দ্রীয় হারে, খুব খুশি হলেন, তখন দেখবেন আপনাদের সুরটাই বদলে যাবে। কেউ বলবে, হ্যাঁ আমরা ভুল বুঝেছিলাম, সত্যি তো রাজ্যের কত কষ্ট, আর্থিক সমস্যা ছিল, তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা ভেবে আমাদের কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছেন, এটার মহানুভবতা। তখন এসব তারা লিখবেন, এসব তারা বলবেন। আর তখন ট্রেনে করে যেতে, বাসে করে যেতে যদি ট্রেন অবরোধ হয়, যে হকারদের রেল স্টেশন থেকে উচ্ছেদ করা হচ্ছে, হকাররা, আপনারা তো জানেন প্রতিটি রেল স্টেশন থেকে হকার উচ্ছেদ করা হবে। ইতিমধ্যেই বেশ কিছু রেল স্টেশন থেকে হকার উচ্ছেদ হয়ে গেছে, এ নিয়ে আমি বহু লিখেছি এবং ভিডিও করেছি। তো তখন এই হকাররা যদি ট্রেন অবরোধ করে, তখন আপনারাই আবার, যখন যারা বেড়াতে যাচ্ছেন, হয়তো ট্রেন অবরোধ হলো, বা স্কুলে যাচ্ছেন ট্রেন অবরোধ হলো, বা কোথাও যাচ্ছেন ট্রেন অবরোধ হলো, তখন আপনারাই আবার খিস্তি মারবেন। হ্যাঁ, কথায় ট্রেন অবরোধ, এদের কি কাজকর্ম নেই? ট্রেন অবরোধ খুবই সোজা, এসব হচ্ছে লো কালচার পিপল, এরা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পিপল, এরা হচ্ছে এই রকম আপনারা বলবেন। আমি জানি, দেখেছি তো,
ব্যতিক্রম মার্জনীয়। ব্যতিক্রম আমি সবসময় বলি, আমি জেনারেলাইজেশনে বিশ্বাস করি না। প্রতিটি শ্রেণীর মধ্যেই অবশ্যই ব্যতিক্রমী মানুষ থাকেন, কিন্তু আমি বেশিরভাগ শিক্ষক মহাশয়ের কথা বলছি, তারা কিন্তু এটাই করবেন, বিরক্ত হবেন। তাহলে কেন? আপনাদের দাবি দেওয়ার জন্য আপনারা ধর্মঘট করতে পারেন, তাই তো? তো ওদের দাবি দেওয়ার জন্য ওরা ধর্মঘট করতে পারে না, ওরা ট্রেন অবরোধ করতে পারে না, তখন কি আপনারা ট্রেন থেকে নেমে তাদের পাশে গিয়ে দাঁড়ান, সমর্থন করেন যে না, হকার উচ্ছেদ করা যাবে না রেল স্টেশন থেকে, তারা কি খাবে, কোথায় যাবে? করেন কি? করেন না। তো আপনারাও করেন না, ওরাও করে না। আপনারাও বিচ্ছিন্নভাবে আন্দোলন করেন, আপনারা আন্দোলন করেন শুধুমাত্র নিজেদের স্বার্থে, যেটা পেশাগত বলা হয় গ্রিভ্যান্স, ওরাও তাই করে। এইভাবে বিক্ষিপ্তভাবে আমার আন্দোলন করি, আর শাসক আমাদের সহজেই দমন করতে পারে, তাই নয় কি? তাহলে আমাদের আন্দোলনটা হওয়া উচিত ছিল সিস্টেমের বিরুদ্ধে, তাহলেই সংহত হতে পারতাম, আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম। কিন্তু কোনো রাজনৈতিক দল সেটা চায় না, শাসক শ্রেণী সেটা চায় না, আমরাও সেটা চাই না, আপনারাও চান না। তাই হকাররা যখন ট্রেন অবরোধ করে তখন আপনারা অস্বস্তিতে পড়েন, সময় নষ্ট হচ্ছে বলেন, দেরি হচ্ছে বলেন, ঘামটা তখন বেশি হয়, বিরক্তিটা বেশি হয়, তখন আপনারা গালিগালাজ করেন ট্রেনের কম্পার্টমেন্টে বসে, তাদের খবরটা নেন না যে তারা কেন অবরোধটা করছে, তাই তো? তার মানে কি, আপনার আন্দোলনটা আপনার কাছে সঠিক, একদম ন্যায়সঙ্গত, ঠিকঠাক, আপনার স্বর্গীয়, পবিত্র, তার উপরে কোনো কথা হলে না, কথা চলে না। কিন্তু বাকিদের পেট নেই, বাকিদের খিদে নেই, বাকিদের দাবি দেওয়া নেই, থাকতেই নেই, আপনারটাই শুধু ঠিক। হ্যাঁ, এটাই হলো মানসিকতা। দুঃখের বিষয় এই যে হকাররা বা সাধারণ মানুষ বা রিক্সাওয়ালারা যখন ট্রেন অবরোধ করে, তারা শুধু নিজের জন্যই করে। অবশ্যই হকার দোকান তুলে দিচ্ছে, আমরা খাবো কি, করছে, সেটাও পেশাগত। অবশ্যই তাদের যে পেশা, তাদের করে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তারা বিক্ষোভ বিক্ষোভ হচ্ছেন, বিক্ষুব্ধ হচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, খুবই স্বাভাবিক। কিন্তু শিক্ষকরা তো সমাজের এগিয়ে থাকা অংশ। আমি বারবার করে এটা বলতে চাই যে যেটা হকাররা বোঝেন না, তাদের তো সেই চেতনা নেই, শিক্ষকদের কাছ থেকে সেটা এক্সপেক্টেড নয় কি? কারণ সমাজের বুদ্ধিজীবী অংশের মধ্যেই তো পড়েন, সবার আগে পড়েন শিক্ষক সম্প্রদায়, যারা পথ দেখান। তাহলে শিক্ষক সম্প্রদায় যদি শুধু নিজেদের কথা বলেন, নিজেদের মহার্ঘ ভাতা, নিজেদের বেতন, নিজেদের দাবিকেই শুধু সামনে রাখেন, সমাজের অন্যান্য মানুষের কথা না বলেন, না ভাবেন, তাহলে কারা ভাববে? কারা ভাববে? আমি তো বারবার করে এটা উপলব্ধি করি এবং বলি যে খেতে পাওয়া মানুষ না খেতে পাওয়া মানুষের কথা বলবে, এটাই সভ্যতা। তাহলে শিক্ষক সমাজ এই করোনা প্যান্ডেমিক কালে, এই লকডাউনের সময়, যখন অন্যান্য পেশার মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ রুজি রুটি যখন ছিনিয়ে নেওয়া হয়েছিল, তখন তারা প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন, মঞ্চ গড়েছিলেন? না, গড়েননি। কেন? তখন তারা কি বলেছিলেন? সরকার যা করছে ভালোর জন্যই করছে, এত বড় একটা ভয়ঙ্কর মহামারী, এত বড় একটা প্রাণঘাতী মহামারী এসেছে, সরকার যা করছে ভালোর জন্যই করছে। হ্যাঁ, বেশিরভাগেরই তাই কথা ছিল, আমি নিজে দেখেছি। এবং অনেক শিক্ষক তখন স্কুল খোলার বিরুদ্ধে ছিলেন, কতিপয় ছাড়া। তারা বলেছেন প্রাণ আগে না শিক্ষা আগে? অবশ্যই প্রাণ আগে, তো ঠিক আছে। তো তখন তারা এই জায়গাটাতেই অটল ছিলেন যে সরকার কি আমাদের খারাপ চায়? সরকার নিশ্চয়ই ভালো চায়। এত বড় একটা প্রাণঘাতী রোগ যদি বাচ্চাদের হয়, তো এইবার তখন আমি বলেছিলাম, দেখুন, এই লকডাউন প্রক্রিয়ার সময় যারা অসুবিধেই পড়ছে, আপনারা চুপচাপ আছেন, আনলক যখন শুরু হবে, আনলকের পরে কিন্তু আপনারা টার্গেট হবেন। কারণ সবাইকে একসাথে এই সিস্টেমে খেটে খাওয়া মানুষ, মানে আমি ম্যানুয়াল লেবারের কথা বলছি, ম্যানুয়াল ভারতের কথা বলছি, খেটে খাওয়া মানুষ
যারা ফিজিক্যাল লেবারের বা তথাকথিত অশিক্ষিত বলে যাদেরকে আপনারা দাগিয়ে দেন বা আমরা বলি, তা তারা যেমন লকডাউনের শিকার হয়েছে, দোকানদার, ছোট দোকানদার, মাঝারি দোকানদার শিকার হয়েছে, তো তেমনি যারা মধ্যবিত্ত চাকুরিজীবী শ্রেণী, আমি বারবার করে বলেছি সরকারি চাকুরি যারা সেই সময় ঘরে বসে মাইনে পেয়েছেন, সিংহভাগ মানুষ একদিনও এদিক ওদিক হয়নি, তাদেরকে শায়েস্তা করা হবে, মানে তাদেরকে নিয়ে শাসক শ্রেণী উঠে পড়ে লাগবে আনলক প্রক্রিয়ার সময়। আমি বহুবার পোস্টে বলেছি এটাই হলো ডিভাইড অ্যান্ড রুল। সেই সময় তাদেরকে ওরা করেছে, তাদেরকে বিপদে ফেলেছে, তাই তো? কোমর ভেঙে দিয়েছে অনেকের, অনেকে আত্মহত্যা করেছে। এইবার লক্ষ্য হচ্ছে আপনারা মধ্যবিত্ত শ্রেণী, মূলত সরকারি চাকুরিরাই তো মধ্যবিত্ত শ্রেণীর একটা অংশ, বড় অংশ, সেটা কিন্তু আমি বহু আগেই বলেছিলাম। তো তাহলে সেই সময় কিন্তু আপনারা বুঝতে পারেননি বলেই প্রতিবাদ করেনি, ধরে নিচ্ছি। তাহলে তো সেই সময় আপনারা বলেছিলেন সরকার যা করে ভালোর জন্যই করছে, তাহলে এখনো তো সরকার যা করছে দিয়ে দিচ্ছে না, ভালোর জন্যই করছে, তাহলে প্রতিবাদ কেন করছেন বলুন, উত্তর দিন। সেই সময় লকডাউনের পলিসিকে আপনারা সমর্থন করেছিলেন এই বলে কেউ কেউ আবার লকডাউন বাড়ানোর কথা বলতেন। আমি রীতিমতো দেখেছি শিক্ষকদের বিভিন্ন গ্রুপে এবং সরকারি চাকুরি বিভিন্ন গ্রুপে আমি দেখেছি, তারা বলতেন লকডাউন আরো বাড়ুক, কারণ সমস্যা নেই তো, ওরা ঘরে বসে মাইনে পাচ্ছেন তো। তাহলে সেই সময় সরকারের পলিসি ঠিক ছিল, আর যেই আপনাদের আঁতে ঘা পড়লো, মানে আঁতে বলবো না, স্বার্থে, মানে ভাতে, আঁত কথাটা মানে আত্মসম্মান, আত্মসম্মান এখন আমাদের নেই বললেই চলে, নেই আমাদের, আমাদের ভাতও বলবো না, ভাত হয়ে গেছে। ভাত মানুষের দুবেলা খাওয়া পড়া নিয়ে খুব একটা খরচ এখনো হয় না, আসলে হলো বিলাস, লাক্সারি। বাড়ি কিনেছেন তার ইনস্টলমেন্ট, গাড়ি কিনেছেন তার ইনস্টলমেন্ট, কেউ আবার একটা বাড়ি ছিল আরেকটা বাড়ি কিনেছেন, কার আরো একটা ফ্ল্যাট ছিল আরো একটা ফ্ল্যাট কিনেছেন, কারো একতলা ছিল দোতলা বানিয়েছেন, তিনতলার প্ল্যান স্যাংশন হয়ে গেছে, অর্থাৎ ব্যাপারটা ভাতে সীমাবদ্ধ নেই। ভাতের জন্য মহার্ঘ ভাতার দরকার পড়ে না, আমি অন্তত জোর গলায় বলতে পারি। এই সময় শিক্ষকরা বা সরকারি কর্মচারীরা যা মাইনে পান তাতে দুবেলা ভাত, মানে মোটা ভাত খাপড়ের জন্য, সাধারণ জীবন যাপনের জন্য এত টাকার দরকার পড়ে না, দায়িত্ব নিয়ে বলছে। তাহলে কেন? ওই যে অনেকের লোন আছে, ঋণ আছে, ইনস্টলমেন্ট আছে, এসব আছে, তাই তো? এবং সবচেয়ে বড় কথা, আমরা আমাদের চাহিদাকে, যেটা সভ্যতার সবচেয়ে বড় রোগ, যেটা ধনতন্ত্র, মানে ভোগবাদী মানসিকতা, কনজিউমারিজম, যেটা আমি বারবার করে বলি, যেটা এমন একটা লোভ আমাদের রক্তে, আমাদের শিরায় ঢুকিয়ে দেয়, আমরা ইঁদুর দৌড়ে আটকে যাই, র্যাট রেস। আমি এমন শিক্ষক মহাশয়কেও জানি যিনি ৮০,০০০ টাকা, ৭০,০০০ টাকা উপার্জন করেও দিন রাত টিউশন করে। আমার এক ছাত্র, তাকে আমি রীতিমতো যা তা বলেছি সামনাসামনি, সেদিন দেখা হয়েছিল কাফি হাউসে, সে এসেছিল, কথা হলো, যখন জানতে পারলাম যে দিবারাত্র টিউশন, মানে যখনই সময় পায় রবিবারগুলো পর্যন্ত টিউশন করে, আমি তাকে বকলাম, আমার অধিকার আছে, সে আমার ছাত্র, কেন, কি জন্য করো তুমি, কত চাই তোমার? শুনলো, না স্যার, নেশা হয়ে গেছে, পড়ানোর নেশা হয়ে গেছে, তাহলে বিনা পয়সায় পড়াও, পয়সা নাও কেন? নেশা হয়ে গেছে, পড়ানোর নেশা হয়নি তোমার, তোমার অর্থের নেশা হয়েছে। তুমি জানো না তুমি কি করবে, তোমার এত কিছু থাকবে না। তারপরে যাই হোক, ওই করতে গিয়ে তো আবার অশান্তি, পারিবারিক অশান্তি, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, দূরত্ব, সময় না দেওয়া, হ্যাঁ, অনেক কিছু, যাই হোক, সেটা ব্যক্তিগত বিষয়, আমি এখানে আলোচনা করছি না। তাহলে আমরা, আমাদের প্রত্যেকেরই প্রশ্ন করা উচিত, আমরা ঠিক জীবন থেকে কি চাই, কতটা চাই, কতটা অর্থ হলে আমরা একটু ভালো থাকতে পারি, সেটা যদি আমরা একটু বেঁধে নিতে পারি,
আর বাকি সময়টা যদি একটু ভাবতে পারি মানুষের জন্য বা মানুষের, হ্যাঁ, আপনি যদি প্রচুর অর্থ উপার্জন করে মানুষের মধ্যে বিলিয়ে দেন, সেটা তো ঠিক আছে। তাও তো ভালো যে আপনি অর্থ উপার্জন করছেন, দরিদ্র মানুষের পাশে থাকছেন। না, তাও তো করছে না সে, আমি যার কথা বললাম। সে কেন? বেশিরভাগই করছে না। তারা কিভাবে কি কিনছে? অপ্রয়োজনীয় জিনিস কিনছে, কারো অনেক অনেক বৈষজ্যের সামগ্রী বাড়িতে, হ্যাঁ, আম, বা ব্যাংক ব্যালেন্স ব্যাংকে রেখে দিচ্ছে। যাই হোক, মানে একটা অদ্ভুত রকমের ইঁদুর দৌড়। তাহলে আমার প্রশ্ন যে এই যে যখনই সরকার আপনাদের বিরুদ্ধে যাচ্ছে, তখন আপনারা সরকারের বিরুদ্ধে কথা বলছেন, তাই তো? সেটা তাহলে যারা ভাতা পাচ্ছে, যাদেরকে আপনারা গালিগালাজ করছেন, তারাও তো তাই, তাই না? ফারাকটা কোথায় রইল? তাদের যদি ভাতা দিয়ে কিনে নেওয়া যায়, তাদের মুখ বন্ধ করা যায়, তাহলে আপনাদের যদি কেন্দ্রীয় হারে ভাতা দেওয়া হয়, এটাও তো ভাতা, মহার্ঘ ভাতা, তাহলে আপনাদেরও কিনে নেওয়া যায়। আপনারাও তো সিস্টেমের মধ্যেই আছেন, সিস্টেমের সেবা করছেন, ভ্যাকসিন দিচ্ছেন, অনেকে পার্শ্ব প্রতিক্রিয়া জানার পরও চুপচাপ আছেন। কোনো কোনো শিক্ষক দুঃখ করে আমাকে বলছেন যে স্যার, আমি জানি কিন্তু কিছু করতে পারলাম না, তবুও আমি দু একজনকে আলাদা করে বলেছি, হোয়াটসঅ্যাপে বলেছি বা ফোনে বলেছি, এইটুকুই করতে পেরেছি স্যার, কি করব, উপায় নেই। আমি প্রকাশ্যে যদি ক্লাসে বলি, কেউ কেউ বলেছেন ক্লাসে বলি, তাহলে তো স্যার সমস্যা হতে পারে। তাহলে দেখুন, তাহলে আপনারা অনেকেই জানার পরেও সিস্টেমের অংশ বলে আপনারা কিন্তু অনিচ্ছা সহকারে বা অনেকে জেনে শুনেও নাগরিকদের ক্ষতি করছেন, জনগণের ক্ষতি করছেন, জনগণের শরীরে বিষ ঢোকাচ্ছেন, নিজেরা না ঢোকালেও বাধা দিচ্ছেন না, প্রতিবাদ করছেন না। কেন? সিস্টেমের অংশ বলে তো। তাহলে ওরাও তো সিস্টেমের অংশ। তা আপনারা যদি ভাতা পেলে খুশি হন কেন্দ্রীয় হারে, ওদের অবশ্য কোনো কেন্দ্রীয় হার নেই, সব রাজ্যের হার, বা যাই হোক, যে কোনো হারই হোক না কেন, ওরাও খুশি হয়। ফারাকটা কোথায় থাকলো বলুন তাহলে? আপনারা তো শিক্ষক, এগিয়ে থাকা অংশ, আপনারাও যদি ভাতা পেলে খুশি হন, হ্যাঁ, আপনারা আবার কেউ কেউ দেখেছি লক্ষ্মীর ভাণ্ডারকে গালাগাল করেন। ভাতা, ওটা নাকি পরিশ্রম করে পাওয়ার ব্যাপার নয়, ওটা নাকি আম, কি বলবো, আম, ভিক্ষা, অপমানজনক নাকি। আপনাদের অঢেল আছে তো, তাই ওটা আপনাদের কাছে 500 টাকাটা মানে কি বলবো, নগণ্য মনে হয়, তুচ্ছ মনে হয়, ভিক্ষা মনে হয়। তো যাদের নেই তাদের কাছে এটা আবার অনেক, তাই নয় কি? তাহলে প্রশ্ন হচ্ছে যে ওটা ভাতা, ভিক্ষা, আর আপনারা যেটা করছেন সেটা অধিকার, সাংবিধানের অধিকার। তো জিনিসপত্রের দামটা কি শুধু আপনাদের জন্যই বেড়েছে? এইসব মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, প্রান্তিক কৃষক, তাদের জন্য জিনিসের দামটা বাড়েনি? তাহলে তাদের জন্য কি ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা আছে বলুন দেখি? তো তাদের জন্য একটু আওয়াজ তুলেছেন কখনো? যে না, আমাদের জন্য তো সাংবিধানিক অধিকার আছে, আমরা তো পেয়ে এসেছি, এবার না হয় পাচ্ছি না, কিন্তু এসব মানুষের জন্য একটা কিছু ব্যবস্থা করা হোক। একটা সরকার থেকে মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স শুধু সরকারি কর্মচারীরাই পাবেন? কারণ আপনাদের কতগুলো হাত, কতগুলো মাথা, তাদের পেট নেই? এটা তো মানবিকতার প্রশ্ন, এটা কি যোগ্যতার প্রশ্ন? মানুষ দুবেলা খেতে পাবে, একটা জীবিকা থাকবে, তার মাথার ওপরে ছাদ থাকবে, এটার জন্য কি যোগ্যতা লাগে? এটার জন্য কি পিএইচডি করতে হয়? এটা তো মানবিকতা, এটা তো হিউম্যানিটি। তার একবারও কি আপনারা আওয়াজ তুলেছেন? তোলেননি। মনে রাখবেন যে লক্ষ্মীর ভান্ডার বলুন, যেসব শ্রী দেওয়া হচ্ছে বলুন, এটা কিন্তু মানবিকতা, মহত্বের কারণে সরকার বাহাদুর দিচ্ছে না, জনগণকে হাতে রাখার জন্য দিচ্ছে। শুধু ভোট নয়, পিঠের চামড়াটাকে অক্ষুণ্ণ রাখার জন্য দিচ্ছে। মানুষ যদি কিছুই খেতে না পায়, লকডাউনে জীবিকা কেড়ে নেওয়া হয়েছে, অনেকের দোকান চিরকালের মতো উঠে গেছে, তো এইসব মানুষকে তো কিছু অন্তত যাতে করে একবেলা হোক খেতে পায়, তার জন্য তো একটা ব্যবস্থা করতে হবে। তার জন্য এইসব ভাতা টাতা, শ্রী ট্রি আনা হয়েছে। শাসক কারো মঙ্গলের জন্য করেননি, নিজের পিঠের চামড়া বাঁচানোর জন্য করেছে। আর আপনারা সেটাকে নিয়ে
মাঝে মাঝেই ব্যঙ্গ বিদ্রুপ করে থাকেন দেখেছে। সংযত হন, কারণ শাসক শ্রেণী চাইছে আপনাদের সঙ্গে এই সব মানুষের ম্যানুয়াল ভারতের, আপনারা তো ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছেন। হ্যাঁ, ডিজিটাল ইন্ডিয়া, আপনাদের তো এখন সব ডিজিটাল হচ্ছে, জানেন তো, আপনাদের সমস্ত কিছু পোর্টালে আপলোড করতে হয়, তথ্য থেকে শুরু করে সব কিছু। আপনারা এখন ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছেন, আর এরা হচ্ছে ম্যানুয়াল ভারত। তাই আপনাদের সঙ্গে কিন্তু এদের ক্ল্যাশটা আগামীতে অনিবার্য হয়ে উঠবে, এবং সরকার সেই ব্যবস্থাই করেছে। লকডাউনে আপনাদের কেন স্কুল বন্ধ করা হয়েছে বলুন তো? করোনার কারণে, ভাইরাসের কারণে? না 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 না, দুটো উদ্দেশ্য। একটা হলো এই সময়টা ওরা প্ল্যানিং করেছে, ওরা দেখে নিয়েছে যে আদৌ জনমানুষের স্কুল কলেজ বন্ধ থাকলে, সরকারি দপ্তর বন্ধ থাকলে কোনো এফেক্ট পড়ে কিনা ওরা দেখে নিয়েছে। ওরা বুঝে নিয়েছে না, কোনো সমস্যা হয় না। ওরা দেখে নিয়েছে কত শতাংশ কর্মচারী দিয়ে অফিস চালানো যায়, ওরা দেখে নিয়েছে, ওরা বুঝে নিয়েছে। অনলাইন শিক্ষা দিয়ে মাধ্যমে শহরের কত অংশ, গ্রামের কত অংশ, এবং মানুষ আদৌ প্রতিবাদ করছে কিনা সেটাও তারা বুঝে নিয়েছে। সুতরাং আপনাদের প্রয়োজনীয়তা আদৌ আর কতটা আছে সেটা কিন্তু ওরা বুঝে নিয়েছে। আর তাই আপনি একদিন ধর্মঘট করুন, 2 দিন করুন, 5 দিন করুন, ওদের আসলে কিছু যায় আসে না। জনগণও তো 2 বছর ধরে তাদের সন্তানকে পড়াতেই পারেনি, তাই তো? তাহলে মানে সাগরে যার বিছানা মা, শিশিরে তার কি করিবে? তাহলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আসলে ফাঁদের লড়াই। আপনারা যাতে করে আরো বেশি করে এই লড়াইটার মধ্যে, এই গহ্বরটার মধ্যে ঢুকে যান, স্বার্থপরতার ভাতার চাহিদার মধ্যে ঢুকে যান, লড়াইয়ের মধ্যে ঢুকে যান, এই জেদ যাতে করে আরো বাড়ে, তার জন্যই এটা করা হচ্ছে। যাতে করে শেষ পর্যন্ত একটা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সরকার। মানে এমনভাবে একটা করা হবে যাতে করে জনগণও বলবে হ্যাঁ, কি করবে? এরকম মাস্টার রাজা আরম্ভ করেছিল, উপায় ছিল না, এরকম সরকারকে করতেই হতো। সেই পথটা কিন্তু প্রস্তুত হচ্ছে আপনাদের জন্য। আর সুপ্রিম কোর্ট বা আদালতকে সামনে রেখেই যে বেসরকারীকরণ হবে, সেটা আমি বহু আগেই বলেছি, লিখেছি, ভিডিওতে বলেছি। কারণ আদালতের একটা নিরপেক্ষ ভাবমূর্তি আছে, জানেন তো? যেমন এনজিওর একটা নিরপেক্ষ ভাবমূর্তি আছে, পবিত্র পবিত্র ব্যাপার আছে। যেমন ভ্যাকসিনের মধ্যেও একটা দেখবেন পবিত্র পবিত্র বিজ্ঞানসম্মত ব্যাপার আছে। এটা মেইনস্ট্রিম এডুকেশনের মাধ্যমে আপনারাই প্রমোট করেছেন, আপনাদেরকেই ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে আদালতকেও দেখবেন নিরপেক্ষ তার প্রতীক হিসেবে আমাদের সামনে আনা হয়েছে। কিন্তু বাস্তবে আদালতও আর্থসামাজিকভাবে, রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হয়, সেটা আমরা জানি না। তাই সাম্প্রতিককালে দেখবেন পরকীয়া থেকে শুরু করে, হোমোসেক্সুয়ালিটি থেকে শুরু করে, লিভ ইন থেকে শুরু করে যত যত রায়গুলো দেওয়া হয়েছে যার উপরে খেয়াল করে দেখবেন সবই, এবং নারীবাদ থেকে শুরু করে ফেমিনিজম, আলট্রা ফেমিনিজম, এই ধরনের যত রায় দেওয়া হয়েছে সবই কিন্তু এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের মূল্যবোধকে প্রমোট করা হয়েছে। তাই আদালত হঠাৎ করে বিগত 10 বছরের মধ্যে বা তারও কম সময়ে এত এত বৈপ্লবিক রায় দিয়েছে যেটা আগে কখনো ভাবা যায়নি। কেন? নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রমোশন এবং তার মূল্যবোধ প্রমোশন। সুতরাং আদালত অনেক আগেই হাইজ্যাক হয়ে গেছে। আপনারা বোঝার চেষ্টা করেন না। আপনারা এখনো সংবিধানকে মনে করেন মানে অপরিবর্তিত, মানে একেবারে মানে শালগ্রাম শিলার মতো একদম নিশ্চুপ দাঁড়িয়ে থাকবে। কি সংবিধানও লেখা যায়, ওরা সেভাবেই সংবিধান বানিয়েছে। স্বাধীনতার মানে আমরা তো স্বাধীন হইনি। হ্যাঁ, আপনারা তো জানেন, সেটা পরিষ্কারভাবে আম্বেদকর বলেছিলেন যে আমি সংবিধানটা লিখে নেই, আই রোট অ্যাজ আই ওয়াজ ডিকটেটেড। কে ডিকটেট করেছিলেন? জওহরলাল নেহেরু, কিভাবে সংবিধান লিখতে হবে। আর জওহরলাল নেহেরুকে কে ডিকটেট করেছিল? ব্রিটিশ রাজ, প্রভু। হ্যাঁ, আরো গভীরে গেলে মহাজন, যারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করেন, রথচাইল্ড পরিবার থেকে শুরু করে, রকফেলার পরিবার থেকে শুরু করে, এই রকম কিছু গোষ্ঠী, তারাই নিয়ন্ত্রণ করে বিশ্বকে। তারাই ডিকটেট করেছিল নেহেরুকে, আর নেহেরু ডিকটেট করেছিলেন আম্বেদকরকে, তাই তো? তো এই যে পরিস্থিতি, সামগ্রিক যে পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, এবার প্রশ্ন করতে পারেন যে
তাহলে শিক্ষকদের আগে তো সুন্দর ব্যবস্থা ছিল, ডিএ নিয়ে কোনো সমস্যা ছিল না, দেওয়া হতো। আগের সরকারের আমলেও ডিএ দেওয়া হয়েছে, সেরকম তথ্য তো তাই বলছে। এবং আগের সরকার শিক্ষকদের মাইনে অনেক বেশি বাড়িয়ে দিয়েছিলেন, যেটা আগে শিক্ষকদের দারিদ্র্যের মধ্যে ছিল, শিক্ষকদের মাইনে ঠিকঠাক হতো না, সেটাও তো আমরা জানি, তথ্য তো তাই বলছে। কিন্তু শিক্ষকদের আবার তখন সম্মানটা বেশি ছিল। শিক্ষকদের এইভাবে ঘিরে ধরে মারধর করা বা এইভাবে হম্বিতম্বি করা ছোটবেলায় আমি তো কল্পনাই করতে পারতাম না। অথচ তখন শিক্ষকদের মাইনে সত্যি কম ছিল। তা শিক্ষকরা তখন কি না খেয়ে মরতেন? না, আমি তেমন কিন্তু কিছু শুনিনি। কেউ কেউ হয়তো মরতেন, আমার জানা নেই। কিন্তু আমার পরিচিত যে শিক্ষকরা ছিলেন, আমি সোনারপুর বিদ্যাপীঠে পড়েছি, 8 পর্যন্ত পড়েছি, এবং এদিকে ছোটবেলায় পড়েছি বৈকুণ্ঠপুর বিদ্যানিকেতন, ওই সোনারপুর থেকে কিছুটা যেতে হয় ভেতরে, মাটিপাড়া বলে একটি জায়গা আছে, সেইখানে আমি থাকতাম। তো সেইখানে পড়েছি প্রাইমারিতে। তো সেই সময় শিক্ষক মহাশয়দের সম্পর্কে আমার যে ধারণা বা ইমেজ, সেটা তো অন্যরকম, শ্রদ্ধার, ভালোবাসার। তখন সেটা কোথায় গেল? কিভাবে কোথায় গেল? তাহলে কি অর্থপ্রাপ্তির সঙ্গে, বিলাসবহুল জীবনের সঙ্গে কি যোগী ছোটবেলায় যেমন বলতাম যে লক্ষ্মী সরস্বতী একসঙ্গে থাকতে পারে না, তেমনটাই কি ঘটলো? মানে লক্ষ্মীর মানে বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি সরস্বতীর আদর্শ বোধ, এসব শ্রদ্ধা, এগুলো কি কমতে শুরু করলো? আমি কিন্তু প্রশ্ন রাখছি, আমি কিন্তু কোনো সিদ্ধান্তে যাচ্ছি না, আপনাদেরকে জাস্ট প্রশ্নগুলো ছুঁড়ে দিচ্ছি। এখানে তো শুধু শিক্ষক নন, অনেক মানুষ আছেন, তারা ভাববেন যে তাহলে আমরা, আমি নিজে আমার নিজের জীবনেও কিন্তু আমি বুঝেছি, উপলব্ধি করেছি, যখনই মানুষ ভোগবিলাসের দিকে বেশি করে চলে যায়, তখন কিন্তু মানুষ অন্যের চিন্তা করে না, প্রতিবেশীর চিন্তা করে না, মানুষের ভালোর কথা ভাবে না। বহুজন হিতায় বহুজন সুখায়, এই আদর্শ থেকে মানুষ কিন্তু সরে যায়। এটা কিন্তু সত্যি উপলব্ধির কথা, আমার নিজের উপলব্ধির কথাই আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আপনারা একটু দেখবেন তো নিজেদের প্রশ্ন করে, আমি ভুল বলছি কিনা। তাহলে কি সেটাই ঘটেছে? না, আমার মনে হয় হ্যাঁ, অনেকটাই ঘটেছে, সব ক্ষেত্রে না হলেও। আর কি ঘটেছে? আর একটা বড় ব্যাপার ঘটেছে, যেটা আপনারা উপলব্ধি করতে পারছেন না। সেটা হলো যে বিগত 30 বছর আগেও বা 40 বছর আগেও, বা বসতে গেলে 10-15 বছর আগেও, যে সিস্টেমে আপনারা পড়াশোনা করিয়েছেন, যে সিস্টেমটাকে আপনারা মেনটেন করেছেন, এবং শাসক দল যে সিস্টেমটাকে রেখেছে, এডুকেশন সিস্টেমটাকে রেখেছে, এটা ছিল নলেজ বেসড, হ্যাঁ, একাডেমিক এডুকেশন যেটাকে বলা হয়। হুম, একটু গভীরে গেলেই বুঝবেন, মানব জীবনে, মানব সভ্যতার উপাদান হিসেবে জ্ঞানকে যদি আমরা ভাগ করি, দেখি, তাহলে প্রথমেই আসবে উইজডমের সঙ্গে কিন্তু প্রথাগত শিক্ষা, একাডেমিক শিক্ষার যোগাযোগ নেই, ডিগ্রির যোগাযোগ নেই। এই যেমন রামকৃষ্ণ পরমহংস মানুষটি, উনি তো অশিক্ষিতই ছিলেন বলা যায়। উনি কি ডিগ্রিধারী ছিলেন? ছিলেন না, কিন্তু ওনার উইজডম ছিল। অর্থাৎ উইজডম কি? পরিবেশ পরিস্থিতি থেকে, মানুষ থেকে, জগৎ থেকে উপলব্ধ জ্ঞান, যা পুঁথিগত বিদ্যার উপর নির্ভর করে না, যা ডিগ্রির উপর নির্ভর করে না, সেটা উইজডম। যেমন সক্রেটিস অশিক্ষিতই ছিলেন, তাই তো? আকবর অশিক্ষিতই ছিলেন, যা নির্ভর করে না। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি রবি ঠাকুর বলে যাকে আপনারা চেনেন, তিনি কি স্কুলে গিয়েছিলেন? স্কুলে তো তার ভালো লাগতো না, উনি তো স্কুল পালিয়ে আসতেন। তার কতগুলো ডিগ্রি ছিল বলুন তো? তাহলে এটা হলো উইজডম। এটা সভ্যতার চালিকা শক্তি ছিল, যখন সভ্যতা প্রথম দিকে তার উন্মেষ ঘটে, প্রথম দিকে আগে, হ্যাঁ। তারপর নলেজ এলো, নলেজ, যেটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে। দেখবেন উইজডমকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ উইজডমের কোনো সিলেবাস নেই, উইজডমের কোনো কোর্স নেই, উইজডমের কোনো নির্ঘণ্ট নেই। তাই সক্রেটিস জন্মান, রামকৃষ্ণদেব জন্মান, এদের
এদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। দে ক্যানট বি কন্ট্রোলড, নিয়ন্ত্রণ করা যায় না, কারণ এরা ডিগ্রি অর্জন করে প্রথাগত শিক্ষা নির্ভর করে তারা কিন্তু তাদের চিন্তাকে সাজাননি বা সমৃদ্ধ করেননি, তাই তো? কিন্তু শাসকরা যখন শক্তিশালী হতে চাইল, কন্ট্রোল করতে চাইল, তারা চাইল কি এমন কোনো বিষয়, এমন কোনো জ্ঞান যাকে কন্ট্রোল করা যাবে, যা দিয়ে মগজ ধোলাই করা যাবে। সেটা কি? নলেজ। হ্যাঁ, নলেজকে কিন্তু কন্ট্রোল করা যায়। যে শিক্ষা ব্যবস্থায় আপনারা যা শেখাচ্ছেন বা শিখে এসেছেন, বা আমরা যা শিখে এসেছি এতদিন, এটা কিন্তু নলেজ, এবং এটা একটা সিলেবাস আছে, যার একটা ডিগ্রি আছে, যার একটা ডিপ্লোমা হতে পারে, ডিগ্রি হতে পারে। নলেজটা কি? ইনফরমেশন। কিসের ইনফরমেশন? যা শাসক শ্রেণীর কাজে লাগে, শাসক শ্রেণীর কাজে লাগে, তাদের সিস্টেমকে মজবুত করতে গেলে কাজে লাগে, এবং সেই কারণেই শাসক শ্রেণী সেভাবেই সিলেবাস তৈরি করে, ততটুকুই জ্ঞান তারা দেয় মানুষকে, যে জ্ঞান তাদের শাসন করতে সুবিধে করে দেবে, এবং তাদের ভিত্তি, তাদের প্রভুত্বকে মজবুত করতে সুবিধে করে দেবে। তার বাইরে তারা কিছু শেখান না, কারণ তাহলে বিপজ্জনক হতে পারে সেটা, তাই তো? এটাই হলো সিলেবাস ভিত্তিক জ্ঞান, নলেজ, ডিগ্রি, যেটা আপনারা অর্জন করেছেন এবং যেটা আপনারা শিখিয়েছেন। আর এইটা শিখিয়েছেন বলেই, এবং এই নলেজকেই হাতিয়ার করে আপনারা জীবিকা অর্জন করেন বলেই আপনারা করোনাকে ভয় পেয়েছেন, ডাবল মাস্ক পরেছেন, দিনে 140 বার হাত ধুয়েছেন, হয়তো কম বললাম, মার্জনা করবেন, 140 বার হাত ধুয়েছেন, হ্যাঁ, এবং কেউ হাঁচলে কাশলে দরজা বন্ধ করে দিয়েছেন, জানলা বন্ধ করে দিয়েছেন, তাই তো? কেন? এই যে নলেজটা যেটা আপনাদের দেওয়া হয়েছিল মেন স্ট্রিম এডুকেশনের মাধ্যমে, যেখানে উইজডমটা দেওয়া হয়নি, যার ব্যাপ্তি অনেক বেশি, সে কারণে আপনারা চারপাশটা দেখলেন না, শুধু টেলিভিশনটাই দেখলেন, আশপাশটা দেখলেন না। এটা উইজডমের সবচেয়ে বড় দিক, মাধ্যম, চারপাশটা দেখা, জগৎকে দেখা, পরিবেশকে দেখা, সেটা আপনারা দেখলেন না, আপনার টেলিভিশনটা দেখলেন। কেন? ওই যে আপনাদের সেটাই করতে বলা হয়েছিল, মেন স্ট্রিম এডুকেশনের যে সিলেবাস, সেটাই আপনাদের মগজকে ধোলাই করে দিয়েছিল। তাই আপনারা জানেনই না হোয়াট টু লুক, হোয়াট টু লুক ইনটু। লুক এবং লুক ইনটুর মধ্যে একটা ফারাক আছে। লুক মানে এমনি তাকানো, ক্যাজুয়ালি তাকানো, আর লুক ইনটু মানে ইনভেস্টিগেট করা। সি মানে এমনি দেখা, তাই তো? আই স এ বার্ড, কিন্তু যখন আমি বলি সি থ্রু, মানে কি? গভীরে গিয়ে দেখা। আই স থ্রু ইউর কনস্পিরেসি, আমি তোমার ষড়যন্ত্রটাকে দেখে ফেলেছিলাম, তাই সি থ্রু। আপনারা সি করেন, সি থ্রু করেন না। আপনারা লুক করেন, আপনারা লুক ইনটু করেন না। আপনারা চারপাশে দেখেন, হাঁটেন রাস্তা দিয়ে, বাজারও করতে যান, কিন্তু চারপাশের মানুষগুলো, ভিখারিটা করোনা হলো না কেন, ভবঘুরে পাগলটা তো দিব্যি আছে, সে তো ভ্যাকসিন নেয়নি, সে তো মাস্ক পরে না, সে মরল না কেন, এই প্রশ্নগুলো করেন না। কারণ ওই যে আপনারা সি থ্রু করেন না, লুক ইনটু করেন না। কেন করেন না? নলেজ, এডুকেশন সিস্টেমের মাধ্যমে আপনাদের মাথায় শুধু নলেজ ঢোকানো হয়েছে, ব্যাস। আপনাদের দিয়ে শাসক দল প্রভুদের যতটা কাজ করানো ছিল তারা কিন্তু করিয়ে নিয়েছে। যেমন করে আপনার বাড়িতে যখন কাজের মেয়েটিকে রাখেন ঘর মোছার জন্য বা বিভিন্ন ম্যানুয়াল কাজের জন্য রাখেন, তো যখন এবার আধুনিক গেজেট নিয়ে আসেন, ডিশ ওয়াশার নিয়ে এলেন, যখন ধরুন ডিশ ওয়াশার নিয়ে এলেন, হ্যাঁ, ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে এলেন, তখন কি আপনি কাজের মেয়েটিকে রাখেন, কাজের মাসিকে রাখেন? রাখেন না, কারণ আপনি তো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন, আর লোক দরকার নেই। ঠিক তাই প্রভুরা প্রযুক্তি নিয়ে এসেছে। আমি সিম্বল দিয়ে বললাম মাত্র। আমি নরওয়েতে ছিলাম, অসলোতে ছিলাম, আপনারা জানেন, ফ্রান্সেও গিয়েছি, আপনারা জানেন। তো এই নরওয়ে, অসলোতে কাজের মেয়ে পাওয়া যায় না, কাজের লোক পাওয়া যায় না। কেন? আমাদের দেশে কিন্তু চিত্রটা অন্যরকম হবে আগামীতে। ওখানে লোক সংখ্যা কম,
পাওয়া যায় না, ঠিক আছে, 52 লক্ষ লোক। কিন্তু আমাদের দেশে যদি ওই সিস্টেম, এটা নরওয়েতে, অসলোতে আছে, দেখেছি পুরোটাই গিজমো দিয়ে করা, ইলেকট্রনিক গুডস, ভ্যাকুয়াম ক্লিনার থেকে শুরু করে ডিশ ওয়াশার, এই সমস্ত কিছু সংমিশ্রণ মিলেই কাজগুলো করে নেয়, পটাপট হয়ে যায় ভ্যাকুয়াম ক্লিনার। কিন্তু আমাদের দেশে যদি এটা হয়, আপনারা যদি করতে শুরু করেন, তাহলে কি হবে বলুন তো? যারা লোকের বাড়িতে কাজ করে জীবিকা অর্জন করেন, মাসি থেকে শুরু করে, যাদের আমরা কাজের মাসি বলি, বিভিন্ন একটা সম্পর্ক হয়ে যায় অনেকের সাথে, তাই না? তারা কিন্তু বিপন্ন হবে, তাই তো? কিন্তু আপনারা কি সেটা ভাববেন? কার চাকরি চলে যাচ্ছে, কোন মাসির খাবার জুটছে না, আপনারা কি ভাববেন? ভাববেন না। আপনারা ভাববেন কি, আমার তো সাশ্রয় হচ্ছে, তাই আমি তো ভ্যাকুয়াম ক্লিনারটা ব্যবহার করি, বা আমি তো ডিশ ওয়াশারটা ব্যবহার করি, বা আমি তো রোবটও চলে আসছে, আমি ডোমেস্টিক রোবটও ব্যবহার করি, করতেই পারি, আমার উপার্জনটা আমি সেভ করতে পারছি, আমার আমার কোনো দরকার নেই রাখার। শাসকরাও তো তাই ভাবতে পারে, প্রভুরা আপনি যেমন করে ভাবছেন ওরাও তেমন করে ভাবছে, এটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আপনারা যদি বিল গেটস হয়ে যেতেন, ক্লাউস কোয়াপ হয়ে যেতেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা, আপনারাও তেমন করে ভাবতেন। তাই আমি বারবার করে বলি, এনিমি ইজ উইদিন আস, শত্রুটা আমাদের ভেতরে, বাইরে নেই। কি? লোভ, লোভ, স্বার্থপরতা, একসঙ্গে ভাগ না করে খাওয়ার প্রবণতা, সম্পদকে ভাগ না করার প্রবণতা, এই লোভটা আমাদের রক্তে আছে, আর এটাকেই ওরা ব্যবহার করছে। আর ওরাও তাই, ওদের সঙ্গে আপনাদের বা আমাদের কিন্তু কোনো সে অর্থে ভেদ নেই। দ্য এনিমিজ উইদিন আস, আমাদের মধ্যেই শত্রু। তো এই উপলব্ধিটা করুন। তাই এবার কি হচ্ছে বলুন তো, কেন আপনাদের সঙ্গে, বিশেষ করে শিক্ষকদের সঙ্গে, হ্যাঁ, কিছুদিন আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি তালিকা দিয়েছেন, আদালতেই সম্ভবত, হ্যাঁ আদালতেই, সেখানে তিনি সরকারি চাকরির তালিকাতে কিন্তু শিক্ষকদের রাখেননি। মানে ডিএ কাদের কাদের প্রাপ্য দেখা যাচ্ছে, সেই সংখ্যাটা যিনি দিয়েছেন, আমার সংখ্যাটা এখনো মনে নেই, কেউ হয়তো কমেন্ট করে বলতে পারেন আপনারা ইচ্ছে করলে, বা এটা লিঙ্কও আছে, আমি দিয়েও ছিলাম। তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে সরকারি কর্মচারী তালিকার মধ্যে শিক্ষকদের তার মানে সংখ্যাটা নেই, ধরলে অনেক হতো, কিন্তু সেখানে মাত্র যা সংখ্যা আছে তাতে করে শিক্ষকরা সেখানে এক্সক্লুডেড। তাহলে দেখুন কিরকম একটা বৈমাতৃসুলভ আচরণ শিক্ষকদের বিরুদ্ধে শুরু হয়েছে। শুধু তাই নয়, ঘুষ নিয়ে চাকরি, সরকারি শিক্ষা মানেই হচ্ছে অদক্ষতা, দুর্নীতি, অযোগ্যতা, অযোগ্য লোকজন, হ্যাঁ, ফাঁকিবাজ, এইরকম একটা ভাব। এবং মিড ডে মিল তো আপনারা জানেন বেসরকারি হাতে ইতিমধ্যেই চলে যাচ্ছে, চলে যাবে, সিদ্ধান্ত হয়ে গেছে, এবং শিক্ষা ব্যবস্থাও চলে যাবে, বহু আগেই বলেছি। তো এরকম একটা ইমেজ বিশেষ করে শিক্ষকদের বিরুদ্ধে কেন হচ্ছে বলুন তো? আগে তো এরকম হয়নি। ভাইরাল হচ্ছে শিক্ষকদের দুর্নীতির খবর, শিক্ষকদের বিভিন্ন রকমের ঘটনাবলী, মিড ডে মিলে টিকটিকি ভাইরাল হয়ে যাচ্ছে। আগে তো এতটা হয়নি। কারণ কি বলুন তো? নলেজের দিন ফুরিয়েছে এবার। হ্যাঁ, নলেজের এতদিন যে আপনারা বিতরণ করেছেন, আপনারা যে সিস্টেমকে পাথেয় করে চাকরি করছেন, সেটা নলেজ বেসড, সেটার দিন ফুরিয়ে গেছে। এবার কি আসছে? স্কিল বেসড। তাহলে কি দাঁড়ালো? সভ্যতার উন্মেষ ঘটেছিল উইজডমের হাত ধরে। আমরা পেয়েছিলাম অ্যারিস্টটলকে, আমরা পেয়েছিলাম সক্রেটিসকে, আমরা পেয়েছিলাম প্লেটোকে, আমরা পেয়েছিলাম সিসেরোকে, আমরা পেয়েছিলাম যাজ্ঞবল্ক্যকে, আমরা পেয়েছিলাম কনাদকে। এরা কি কোনো ডিগ্রি নির্ভর প্রতিষ্ঠানে পড়ে প্রজ্ঞাবান হয়েছিলেন? না, 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 তখন এসব ছিলই না। পরবর্তীকালে প্রভুরা কবজা করবার জন্য বিশ্ববিদ্যালয় বানিয়েছে। এমনকি নালন্দার সময়েও কিন্তু উইজডমের চর্চা ছিল, কিন্তু তখন তো রসচাইল গোষ্ঠীর উদ্ভব ঘটেনি। ঘটেছিল? ঘটেনি। মহাজনী প্রভুদের উত্থান ঘটেনি সেই সময়। তাই সেখানে উইজডমের সুযোগ ছিল। এমনকি আমাদের দেশেও ব্রিটিশ আমলেও কিন্তু উইজডমের সুযোগ ছিল। এমনকি বর্তমান শিক্ষা ব্যবস্থাতেও অনুসরণ করে 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 কেউ কেউ উইজডমের চর্চা করতে পেরেছিলেন, কিন্তু এটা এবার একেবারেই বন্ধ করে দেওয়া হবে। তাই এবার আসছে কি? স্কিল বেসড এডুকেশন। কিরকম? আপনি রোবট চালাবেন, হুম,
তার জন্য পড়াশোনা করতে হবে। তার জন্য আপনাকে কোডিং, ডিকোডিং শিখতে হবে। আপনি মেশিন লার্নিং আপনাকে শিখতে হবে। আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে হবে। ইতিমধ্যেই দেখবেন বিভিন্ন রকমের বিজ্ঞাপন চারদিকে শুরু হয়ে গেছে। বিভিন্ন প্রাইভেট সংস্থা গজিয়ে উঠছে চারদিকে এবং বিভিন্ন বেসরকারি স্কুলে সেসব কারিকুলামের অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং ইতিমধ্যেই আমাদের উচ্চ মাধ্যমিকের কারিকুলামে দেখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকে যাবে। মাধ্যমিক পরীক্ষা তো উঠে যাবে আগামীতে, যতদূর আমি স্টাডি করেছি সেটা আপনারাও দেখতে পাবেন। তো এইভাবে যে যে ধরনের শিক্ষকের দরকার হবে তাতে সেই শিক্ষক এখন বর্তমান সিস্টেমে কিন্তু নেই। ইতিহাস ভূগোল থাকবে, এই ধরনের যে দর্শন ধরুন, যে অর্থাৎ নলেজ বেস যে বিষয়গুলো, এমনকি ক্লাসিক্যাল ফিজিক্স, কেমিস্ট্রি বা এই ধরনের যে বিষয় যেটাকে যার মধ্যে নলেজ বা একাডেমিক পড়াশোনার একটা চর্চা ছিল, জায়গা ছিল, অনেকটাই ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে অন্য রকমের অ্যাপ্লাইডের দিকে চলে যাবে। মানে পিওর, আপনারাও ইতিমধ্যেই যারা পড়াশোনা করেন জানেন, পিওরের যে জায়গাটা, পিওর ম্যাথমেটিক্স থেকে শুরু করে, পিওর ফিজিক্স থেকে শুরু করে, সেটা এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে ছেলেমেয়েরা অনেক আগেই জীবিকার কারণে তারা কিন্তু অ্যাপ্লাইডের দিকেই ঝুঁকে গেছে বেশি করে। গবেষণা করা, পিওরের দিকে যাওয়া প্রবণতা কমে গেছে, কারণ সময় লাগে, অর্থ উপার্জন হয় না মনের মতো, লড়াই করতে হয়, রিসার্চ করতে হয়। তাই দেখবেন ওই যে এমবিএ ইঞ্জিনিয়ারিং এর প্রবণতাটা বেশি হয়ে গেল কেন? ওই যে জলদি ক্যারিয়ার তৈরি করা। তাই পিওর ফিজিক্স নিয়ে বা ক্লাসিক্যাল ফিজিক্স নিয়ে বা পিওর ম্যাথমেটিক্স নিয়ে গবেষণা করার সংখ্যা কতজন আছে আমাদের দেশে, সেটা একটু দেখে নেবেন। সেটা দিন দিন কমছে, কিন্তু সেই সুযোগ কিন্তু ওরা নিয়েছে এবং এটা কিন্তু পলিসির মাধ্যমেই করা হয়েছে। তাহলে এই ধরনের ডিগ্রি, এই ধরনের পড়াশোনা বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু আগামীতে আর থাকবে না। তাহলে কি আসছে? স্কিল বেসড। কিসের স্কিল? যেখানে কিন্তু মূল্যবোধের কোনো চর্চা নেই। নলেজ বেস এডুকেশনে তবুও মূল্যবোধের কথা কম বেশি ছিল, তাই তো? একটু আপনারা বলতেন ছেলে মেয়েদেরকে, বা আমার কথা শোনো, সত্যি কথা বলো, নিজেরা পালন করুন না করুন না, সেটা নয়, কিন্তু বলতে হতো, মানে বলতেন আপনারা তো। এবার সেই সুযোগটাও থাকবে না, কারণ ওগুলো শাসক শ্রেণীর কোনো কমে লাগে না। তাহলে এখন কি পড়াশোনাটা হবে? পুরোটাই স্কিল বেসড, কোনো মেশিন চালানো, যেটা মেডিকেল ইকুইপমেন্টস হতে পারে, যেটা রোবট হতে পারে, এর সঙ্গে রিলেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড, কম্পিউটার রিলেটেড, জেনেটিক্স রিলেটেড, ফার্মাসিউটিক্যাল রিলেটেড, এই যা কিছু সব স্কিল বেসড পড়াশোনা এবার আসবে। আর টিচার ব্যাপারটাই উঠে যাবে, হবে ইনস্ট্রাক্টর, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখবেন চালু হয়ে যাবে শিক্ষকরা সহযোগী ভূমিকায় থাকবেন, ক্লাস নেবে রোবট। প্রথম বিশ্বের দেশগুলোতে এটা ওরা করতে পারেনি জন আন্দোলনের কারণে। হ্যাঁ, এই যে সার্জারিতেও রোবট ব্যবহার হচ্ছে জানেন তো, এটা আমেরিকাতে 2000 সালের প্রথম থেকেই চেষ্টা করা হয়েছিল। বেশ কিছু মানুষের মারাটারা যায়, প্রতিবাদ হয়, সেখান থেকে কিন্তু ওরা হাত গুটিয়ে নিয়েছে। কিন্তু আমাদের দেশ তো আবার একটুখানি ফরেন, একটু চাকচিক্য, একটুখানি বাতিল হওয়া জিনিসপত্র। হ্যাঁ, যেমন MMR ভ্যাকসিন, যেটা আমেরিকায় আর অভিভাবকরা দিতে চান না, ইউরোপে দিতে চান না, বাতিল। সেটা আমাদের দেশে আবার দারুণভাবে স্মার্টনেসের পরিচায়ক হয়ে গেল, তাই তো? তো সুতরাং এই যে বাতিল টেকনোলজিগুলো, যেটা ওখানে মানুষের যথেষ্ট কেস চলছে, আমি এই নিয়ে ভিডিও করেছিলাম সার্জারি রোবট বা সার্জিক্যাল রোবটের ক্ষেত্রে, যেটা আমাদের দেশে কয়েকটি নার্সিং হোমে ইতিমধ্যেই ডিপ্লয় করা হয়েছে। বলেছি সেখানে মানুষ কত কেস চলছে, তো সেখান থেকে ওরা গুটিয়ে আমাদের দেশে নিয়ে আসছে, কারণ আমাদের দেশের মানুষ এই ব্যাপারগুলো জানেনি না। সাইড এফেক্ট কি ব্যাপার, কেউ মরে গেলেও বুঝবেন না যেটা এই কারণে হয়েছে। হ্যাঁ, এই যে করোনামৃতের প্রভাবে কত লোক, কত ঘটনা ঘটছে, কেউ বুঝতেই পারছেন না এখনো, তাই তো? আর বুঝলেই বা কি করবেন, পরিস্থিতিটা এরকমই দাঁড়িয়ে গেছে। তো সুতরাং এইসব রোবটকে চালানো, মেনটেন করা, তো তাহলে কি আগামী শিক্ষক মহাশয় কিভাবে আমি দেখছি, বা আপনারা কিভাবে দেখছেন,
যদি এখনো আমরা সতর্ক না হই, সংঘবদ্ধ প্রতিবাদ না করি, সামগ্রিক লড়াইয়ে না নামি, দেখবেন কি হবে বলুন তো? ফিজিক্সের শিক্ষক মহাশয়, ইতিহাস তো থাকবেই না, ধরে নিন আগামীতে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইতিহাস মানে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস উঠে গেছে। আমাদেরও দেখবেন যে সিস্টেম আছে জাতীয় শিক্ষানীতিতে, সবাইকেই সায়েন্স নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমি জাতীয় শিক্ষানীতির ওপর পরবর্তীকালে যদি সম্ভব হয় একটি ভিডিও করব, যদিও বিস্তৃত লিখেছি দ্বিতীয় খণ্ডে, এই জন্য আর ভিডিওটা করা হয়ে ওঠেনি। তো সেই ক্ষেত্রে পরিষ্কার বলা আছে যে যে কেউ সায়েন্স নিতে পারবে, যে কেউ, কোনো রকম নাম্বারের বাধ্যবাধকতা নেই। সায়েন্স সবাই নিতে পারবে, সবাই। আর সায়েন্স যাই হোক, যার যে ইচ্ছা, যেটা ইচ্ছা সেটা নেবে। তো এই অর্থাৎ কেউ যদি ম্যাথমেটিক্স নিয়ে পড়ে, সে ইতিহাসও রাখতে পারবে, ইতিহাস নিয়ে পড়লে ম্যাথমেটিক্সও রাখতে পারবে। তো এই রকম পরিস্থিতিতে কে ইতিহাস রাখবে বলুন দেখি? সবাই বিজ্ঞানের দিকেই ঝুঁকবে। এইটাই কৌশলে করা হয়েছে। দেখে মনে হচ্ছে কি সুন্দর একটা মানবিক ব্যবস্থা, ব্যক্তিগত চয়েস, ইন্ডিভিজুয়াল ফ্রিডম দেওয়া হয়েছে। কিন্তু অত্যধিক স্বাধীনতা মানে জানেন তো, বকে যাওয়া। হ্যাঁ, অত্যধিক স্বাধীনতা পেলে কি হয় চারদিকে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। স্বাধীনতা হয়ে যায় উচ্ছৃঙ্খলতা। তাই একটা নিয়ন্ত্রণ দরকার, একটা ডিসিপ্লিন দরকার আমাদের জীবনে, যেটাকে আমরা এখন ডিসিপ্লিনকে, নিয়ন্ত্রণকে আমরা এখন পরাধীনতা মনে করি। আমরা মনে করি উচ্ছৃঙ্খলতায় স্বাধীনতা। সেটাকেই ওরা কিন্তু কাজে লাগাচ্ছে বিভিন্নভাবে। নারী পুরুষের ক্ষেত্রে নারী স্বাধীনতার নাম করে তারা যেটা প্রমোট করছে, সেটা নারীদেরই সবচেয়ে বেশি ক্ষতি করছে। সেটা আমরা ভাবি না। তো এইভাবে ওরা কি করবে, এই ইতিহাস থেকে শুরু করে, ফিলসফি থেকে শুরু করে, পল সায়েন্স থেকে শুরু করে, এই বিষয়গুলোকেই আউট হয়ে যাবে স্কুল থেকে। অর্থাৎ এই বিষয়গুলো না থাকলে আর শিক্ষকের দরকার হবে না, কারণ সবাই এই স্কিল বেসড পড়াশোনার দিকেই যাবে, সেটাকে ওরা প্রমোট করবে। কারণ বাস্তবে তো তাই না? যদি কর্মসংস্থান না হয়, শিক্ষা এখন আরো বেশি করে কর্মসংস্থানমুখী হবে, বেশি করে। শাসক শ্রেণী প্রভুরা যেমন চাইবে সমাজকে নিউ ওয়ার্ল্ড অর্ডারে যেভাবে সাজিয়ে তুলতে, তো সেই সেই স্কিলকেই ওরা বেছে নেবে এবং সেই রকম শিক্ষা ব্যবস্থায় ওরা তৈরি করছে। তা সেক্ষেত্রে আপনারা কি পড়াবেন বলুন তো? বলুন শিক্ষক মহাশয়, মাস্টার মশাই, কি পড়াবেন আপনারা? আপনারা যা জানেন, যা যতটুকু শিখে এসেছেন, যে ডিগ্রি নিয়ে এসেছেন, সেটা এখন ইনভ্যালিড। তার কোনো দাম নেই, মূল্য নেই, কানাকড়ি মূল্য নেই। মিলিয়ে নেবেন আমার কথা। আর যার মূল্য নেই, যারা বাতিলের খাতায় চলে গেছে, যে ডিগ্রি, যে পড়াশোনা, যে নলেজ, সেটাকে ওরা কেন পুষবে? ওরা পুষবে না। আর তাই ওরা আপনাদের সঙ্গে বেশি করে লেগেছে। আর তাই ওরা ইচ্ছে করে স্কুল বন্ধ রেখেছে 2 বছর, করোনার কারণে নয়। বুঝিয়ে দিয়েছে আপনাদের ছাড়াও সমাজ চলে, সমস্যা হয় না, সমাজ চলে। আর একটা কাজ করেছে কি, আপনাদেরকে আরো বেশি করে, আপনারা তো এমনিতেই মাইনে টাইনে অপেক্ষাকৃত বেশি টেশি পান, এরকম একটা প্রচার আছে, যেটা স্বাভাবিকভাবেই, যদিও কেন্দ্রীয় হারে পান না। কেন্দ্রীয়টা আপনাদের একটা সুন্দর, ভাল লাগে আর কি, শুনতে আমারও ভাল লাগে। কেন্দ্রীয় হারে পান না, যাই হোক, পেলে তো আরো ভালো হতো নিশ্চয়ই। কিন্তু এই যে একটা, সেই সময় প্রাইভেট ফার্মের চাকরি চলে যাওয়া, অনেকের মাইনে কেটে নেওয়া, 1/3 স্যালারি অনেকে পেয়েছেন, অনেকেরই জীবিকা একেবারে বন্ধ হয়ে গেছে। সেই সময় আপনাদের ঘরে বসে মাইনে পাওয়া চালু হয়, মিডিয়াই বলেছে, মেন স্ট্রিম মিডিয়াকে ওরা কাজে লাগিয়েছে। ঘরে বসে মাইনে পাওয়া কিন্তু আপনাদের ইতিমধ্যে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওরা কিন্তু ইচ্ছে করে এটা করেছে। খেয়াল করে দেখবেন, সবচেয়ে বেশি বন্ধ রাখা হয়েছে স্কুল, তাই নয় কি? সরকারি দপ্তর কিন্তু খুলে গিয়েছে অনেক আগে। সবচেয়ে বেশি বন্ধ রাখা হয়েছে স্কুল, তারপরে সবচেয়ে বেশি বন্ধ রাখা হয়েছে গণপরিবহন, রেল। বিশেষ করে রেলও ওদের টার্গেটে আছে, দেখতে পাবেন, বহু আগেই বলেছি, রেলও ওদের টার্গেটে আছে। এক এক করে সব হবে, সব বেসরকারি হাতে চলে যাবে, প্রক্রিয়া চলছে ভেতরে ভেতরে। তাহলে লকডাউনে আপনাদেরকে নিয়মিত সময় মতো মাইনে দিয়েছে, দিয়ে আপনাদেরকে ভালো, যেমন
যেমন করেছে তেমন আপনাদের আরো বেশি বিচ্ছিন্ন করে দিয়েছে। আপনারা ভয় পেয়েছেন, আপনারা স্টে হোম স্টে সেফকে প্রমোট করেছেন, শাসক শ্রেণীর হাতকে মজবুত করেছেন, প্রভুদের হাতকে মজবুত করেছেন। হ্যাঁ, আর সেই সময় কিন্তু আপনাদেরকে ঠিকঠাক জুগিয়ে গেছে, যাতে করে আপনারা এই প্যানিকটাকে আরো বেশি করে মজবুত করেন। হ্যাঁ, আপনারা তো মুখ, সিস্টেমের মুখ না, শিক্ষকদের তো দেখেই তো ছেলে, অভিভাবকরা, অন্যান্য মানুষ শেখে, বাবা শিক্ষকরা ডবল মাস্ক এসে ঘুরছে, তারা স্যানিটাইজার ব্যবহার করছে, তার মানে নিশ্চয়ই এটা প্রাণঘাতী ভাইরাস। আপনাদের ব্যবহার করে নিয়েছে, আপনারা ব্যবহৃত হয়েছেন। এবার শেষ মোটামুটি, এবার অন্যান্য সব মহামারী আসবে। এইবার এই এবং পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে ওরা ঢেলে সাজাচ্ছে, গ্রেট রিসেট চলছে। তো এখন আপনাদেরকে কি কাজ বলুন? তাই এখন আপনাদের বিরুদ্ধে ওরা শক্ত হাতে নেমেছে, একটু একটু করে। চিন্তার কিছু নেই, কারণ এখনো আরো ভ্যাকসিন আসছে, ডেঙ্গু আসছে, সার্ভিক্যাল ক্যান্সার আসছে। আপনাদেরকেই তো দায়িত্ব নিয়ে দেওয়াতে হবে না। স্কুলই যে একটা বড় ক্ষেত্র এসবের ক্ষেত্রে, সেটা তো আপনারা জানেন। তাই নিশ্চিন্ত থাকুন, এখনই বড় রকম কোনো সিদ্ধান্ত আপনাদের ওপরে নেমে আসবে না। তবে হ্যাঁ, এতদিন যে সুবিধেগুলো, যেমন মহার্ঘ ভাতা ভোগ করছিলেন বা এই জাতীয় সুবিধে, সেগুলোতে কাটছাট হবে। হবে মানে কি, শুরু হয়ে গেছে, আগামীতে আরো হবে, স্টেপ বাই স্টেপ হবে। আপনারা যতই লড়াই করুন, আইনি লড়াই করুন, যৌথ মঞ্চে যান, আটকাতে পারবেন না। যদি না সমস্ত পেশার মানুষ মিলে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে পারে, যেটা ইউরোপে হয়েছে, যেটা আমরা পারছি না। তাই আমি ওই জন্যই জোর দিয়ে বলছি, আপনারা যে হারের কথাই বলুন না কেন, কেন্দ্রীয় হার পাবেন না, আপনারা নিশ্চিন্ত থাকুন। কারণ এবারে স্কিল বেসড এডুকেশনের দিকে ওরা যাবে। এটা গেল বিষয়। কিছু মনে করবেন না, হয়তো অনেক শিক্ষক আমার ওপর ইতিমধ্যেই কোপিত হয়েছেন, তো কিছু করার নেই। আমি ঠোঁট কাটা মানুষ, নিজেকেও ছাড়ি না। তো আজ এই পর্যন্তই, অনেকটা সময় নিলাম আপনাদের। আর হ্যাঁ, একটা কথা বলি, মানুষ এখন কিন্তু আগের মতো ভয় পাচ্ছেন না। জানি না শিক্ষক মহাশয়দের ক্ষেত্রে কি প্রযোজ্য, তবে এখনো আন্দোলনে যৌথ মঞ্চে অনেককেই দেখছি মাস্ক পরে আসতে, আবার মাস্ক পরাটা শুরু হয়েছে দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যেই কিছু প্রাইভেট স্কুল অ্যাডিনো ভাইরাসকে সামনে রেখে কচি কাঁচাদের ক্লাস বন্ধ করে অনলাইন ক্লাস এর ঘোষণা করা হয়েছে এবং টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, আপনারা তো জানেন, করোনার মতো স্টাইলে। আর হঠাৎ করে অ্যাডিনো ভাইরাস তো সর্দি কাশির ভাইরাস, এবং চোখ ওঠার সঙ্গেও, পেট খারাপের সঙ্গেও এই ভাইরাসের কিছু যোগাযোগ আছে। তাই তো হঠাৎ, এটা তো চিরকাল ধরেই ছিল, সেটা হঠাৎ করে হাইলাইট হচ্ছে কেন? এটা কি এমএমআর ভ্যাকসিনের ফল? প্রশ্ন আসছে না? বা ভ্যাকসিনেশনের ফল, যেতে করে মানুষের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাচ্ছে, তার ফলে যেটা বাড়াবাড়ি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। যদিও কিছু ক্ষেত্রে হলে ওরা হাইলাইট করে, দুজনের হলে ওরা 20 জন বানিয়ে দেবে, সেটা তো মিডিয়া করোনার ক্ষেত্রে হয়েছে আমরা জানি। কিন্তু ঘটছে কিছু, কোনো সন্দেহ তো নেই। তাহলে কেন ঘটছে? আমি নিজেই আপনাদের একটা অভিজ্ঞতার কথা বলি, যেটা আমি আগেও বলেছি। ইউরোপে জানেন তো, ইনফ্লুয়েঞ্জারও ভ্যাকসিন হয়, ফ্লু, যেটা আমাদের দেশে কি লাগে? লাগে না। এবার আগামীতে ওরা ফ্লু এর ভ্যাকসিনকে ওরা স্কুলে স্কুলে দেবে। আগে হ্যাঁ, তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। অর্থাৎ তালিকায় আরো একটি ভ্যাকসিন বাড়লো। অ্যাডিনো ভাইরাস, কমন ফ্লু, সর্দি কাশি, যার কোনোদিন কোনো ভ্যাকসিন আমাদের দেশে লাগেনি, কিন্তু ইউরোপে লাগে, নরওয়েতে লাগে, কারণ ওদের ইমিউন সিস্টেমকে ভ্যাকসিন দিয়ে 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 এমন পর্যায়ে চলে গেছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি, আমি যখন সেখানে ল্যান্ড করি তার কিছুদিন পরেই সেখানে ওই ফ্লুয়ের সিজন শুরু হয়ে যায়। অনেকেই শয্যাশায়ী, এবং ফ্লুতে ওখানে মানুষ মারাও যায়, যেটা আমাদের দেশে অভাবনীয়, অনেক, মানে একদম খুবই বিরল। কিন্তু আমার কি হলো, সামান্য একটুখানি গলা ব্যথা হলো, অল্প স্বল্প, অল্পের উপর 2 দিন থাকলো, কোনো ব্যাস, জ্বর নেই, কাশি নেই, সর্দি নেই, কিছুই নেই। কিন্তু ওরা কাহিল, শয্যাশায়ী, এবং রীতিমতো চিকিৎসকের কাছে যেতে হচ্ছে। এবং খবর পেলাম কয়েকজন নরওয়েজিয়ান মারাও গেল ফ্লুতে। কেন? ইমিউন সিস্টেম। আমরা যারা প্রকৃতির কাছাকাছি থাকি, যত বেশি করে প্রাকৃতিক খাদ্য খাই, প্রাকৃতিক জীবন যাপন করি, তাদের ইমিউন সিস্টেম
শক্তিশালী থাকে, এটা তো প্রমাণিত। এইবার যত বেশি ভ্যাকসিন, যত বেশি ড্রাগ আপনার শরীরে প্রবেশ করবে, তত বেশি করে আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাবে, এটা তো প্রমাণিত। তার সাইড এফেক্টে আপনার শরীরে অনেক অনেক রোগ, যেটা আপনার শরীরে আগে ছিল না, আপনার শরীরে প্রকট হতে শুরু করবে। কারণ আপনার শরীরেই তো ৩৮ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, ৫ বিলিয়ন ভাইরাস আছে, সেগুলো প্রকট হতে শুরু করবে। যেই মাত্র আপনার ইমিউন সিস্টেম ওদের সঙ্গে তাল মিলিয়ে থাকতে পারবে না, ওরা তো আপনার শরীরে গেস্ট হিসেবে আছে, আর আপনি তো হোস্ট, আপনার ইমিউন সিস্টেম তো হোস্ট। তাদের মধ্যে একটা তালমিল যখন থাকে, তখন আপনি সুস্থ থাকেন। যেই মাত্র আপনার ইমিউন সিস্টেমটা, মানে আপনার বাড়িটা ভেঙে পড়বে, নড়বড়ে হয়ে যাবে, তখনই ওরা জানান দেবে। আপনি কিন্তু এক্ষেত্রে বাড়িওয়ালা, ওরা ভাড়াটিয়া, আপনি হলেন হোস্ট, ওরা হলো গেস্ট। তাই বাড়িটিকে মজবুত করতে হয়, যাতে বাড়ি ভাড়াটিয়ার তাণ্ডব থেকে বাঁচার জন্য বাড়িওয়ালাকে শক্তিশালী হতে হয়। নইলে ভাড়াটিয়া কিন্তু বাড়িওয়ালার প্রাণ ওষ্ঠাগত করে দেয়। সেটা তো বাস্তব জীবনেও আমরা কম বেশি দেখেছি, তাই নয় কি? তো ওরা কি করছে, বাড়িওয়ালাটাকে, মানে শরীরটাকে, ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী না করে তাকে দুর্বল করে দিচ্ছে, প্যানিক দিয়ে অপ্রয়োজনীয় ওষুধ, ভ্যাকসিন আপনাদের গেলাচ্ছে বা আপনার মধ্যে ঢোকাচ্ছে, আর আপনারা বিশ্বাস করছেন, আপনি গলা বাড়িয়ে দিচ্ছেন, হে মহাপ্রভু আসুন আমাকে বধ করুন। আর যেই আপনি দুর্বল হয়ে পড়ছেন, আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ছে, তখন এই অপরচুনিস্টিক ইনফেকশন বলুন বা রোগ বলুন, ডিজিজ বলুন, সেগুলো আপনাকে কাহিল করে ফেলছে। আপনি ওষুধ খাচ্ছেন, সাময়িক ভালো থাকছেন, আবার 10টা সাইড এফেক্ট দেখা যাচ্ছে। এভাবেই তো আপনি ধুকে ধুকে বেঁচে আছেন। তো তো এটা কিন্তু ওরা করেছে ইউরোপে। তাই ইউরোপ কিন্তু যে লড়াইটা লড়েছে করোনা ভ্যাকসিনের বিরুদ্ধে, যাদেরকে ভ্যাক্সার, আমরা অ্যান্টি ভ্যাক্সার বলি, বা মুভমেন্ট, মানে যেভাবে শক্তিশালী হয়েছে, এটা কিন্তু ওরা ঠেকে শেখে হয়েছে। হ্যাঁ, কারণ এখন আমরা যার মধ্য দিয়ে যাচ্ছি, এসবের মধ্য দিয়ে ওরা অনেক আগে গেছে। ১৯৮০-র দশকেই রবার্ট এস ম্যান্ডেলসন এ বিষয়ে আওয়াজ তুলেছেন। আর ১৯৯০-এর দশকেই, ৯৮ সালে তো অ্যান্ড্রিউ ওয়েকফিল্ড এমএমআর অমৃত বা এমএমআর ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া, যে অটিজম যোগ রয়েছে, সেটা ল্যান্ডসেটে তিনি লিখেছেন। ১৯৯৮ সালে লিখেছেন। কবেকার ঘটনা বলুন? তো ওরা তো দেখেছে, স্টাডি করেছে। কিন্তু আমরা তো এসব জানি না। আমাদের মতো কতিপয় মানুষ আপনাদেরকে বলে, এই পর্যন্তই। কিন্তু মেন স্ট্রিম মিডিয়া বলে না, টিভি বলে না। টিভিতে বললে তবেই তো সত্যি, তবেই তো বিশ্বাস করা যায়। আমরা বললে কেন বিশ্বাস করবেন? ব্যাপারটা সেরকম হয়েছে। তো তার ফলে এইবার দেখবেন বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ কত হারে বাড়ে। ইমিউন সিস্টেমের ব্যাপার। তাই এবার যে ভ্যাকসিনটা, ফ্লু ভ্যাকসিন, যেটা আমাদের দেশে কোনোদিনই দরকার পড়েনি, সেটা এবার নিতে হবে। এরকম আরো অনেক ভ্যাকসিন আপনাদের নিতে হবে, নিয়ে যেতে হবে, একের পর এক নিয়ে যেতে হবে। এরপরে আসবে, আমি বহু আগেই বলেছি, সেকেন্ড জেনারেশন করোনা ভ্যাকসিন, বাইভ্যালেন্ট ভ্যাকসিন, মাল্টিভ্যালেন্ট ভ্যাকসিন আসছে, রেডি হচ্ছে। এমনি এমনি ওরা বানাচ্ছে না, দেবে বলেই কিন্তু বানাচ্ছে। ডেঙ্গু তো হাসছে, ট্রায়াল চলছে, মানে কি রেডি হয়েই আছে, ধরে নিন, ওগুলো বলতে হয়। ম্যালেরিয়া, বিল গেটস বানিয়ে রেখেছেন মস্কুইরিক্স, আরো একটা বানানো হচ্ছে, সেটাও আসছে। প্যান্ডেমিক আফটার প্যান্ডেমিক। তাই বিল গেটস কিন্তু ওই একটি বই লিখেছেন, জানেন তো, চারদিকে ছড়াচ্ছেন, আমাদের দেশে এলেও লোকজনের হাতে দিয়ে ছবি টবি তোলাচ্ছেন, কি, আর ইউ রেডি ফর দ্য নেক্সট প্যান্ডেমিক? হ্যাঁ, প্যান্ডেমিক আফটার প্যান্ডেমিক। এই এডুকেশন সিস্টেম, নলেজ বেস এডুকেশন সিস্টেমের মাধ্যমে ওরা যে নলেজটা আমাদের বিতরণ করেছে, যে ডিগ্রিটা বিতরণ করেছে, সেই ডিগ্রিটা ভয় পাওয়ানোর নলেজ। ডিগ্রিটাও ভয় পাওয়ানোর ডিগ্রি, যেটা ভয় পেতে বলে, আমাদের প্রতিবাদ করতে বলে না, আমাদের ভাবতে শেখায় না, প্রশ্ন করতে শেখায় না। তাই মিলিয়ে নেবেন, যারা মাদ্রাসায় পড়েছে, টোল তো এখন নেই, বা টোলে পড়েছে, ধরুন একটি ছেলে মুসলিম, ইসলাম ধর্মাবলম্বী কোনো ছেলে, সে ছোটবেলা থেকেই পুরোটাই মাদ্রাসায় পড়েছে, সে কি করোনাকে ভয় পাবে? বা সে কি ভ্যাকসিন নিতে দৌড়বে? কেন দৌড়বে না? কেন ভয় পাবে না? উত্তরটা সোজা,
কারণ সে যে নির্ঘণ্টটা পড়াশোনা করেছে সেখানে কিন্তু এই বিষয়টা, ভয় পাওয়ানোর বিষয়টা নেই। সেখানে অন্য রকমের বিষয় আছে। সেখানেও তার যে মগজ ধোলাই হয়নি তা কিন্তু বলছি না, সেখানেও মগজ ধোলাই হয়েছে, কিন্তু সেটা অন্য ক্ষেত্রে হয়েছে, এই ক্ষেত্রে হয়নি। বোঝাতে পারছি? হুম। অর্থাৎ আপনার মগজটাকে কিভাবে ধোলাই করা হবে তার জন্যই সিলেবাস, তার জন্যই নির্ঘণ্ট। তাই যারা টোলে পড়াশোনা করবে বা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে তারা কিন্তু করোনা প্যানিকে পড়েনি, পড়াটাই অস্বাভাবিক। বা যারা পড়াশোনা আদৌ করেনি তারাও ভয় পায়নি, কারণ তারা তো জানেই না ব্যাপারটা কি, তাই না? এক্ষেত্রে আমি বলবো ইগনোরেন্স ইজ ব্লিস। এই ক্ষেত্রে অজ্ঞতা মানে এই যে বিভ্রান্তিকর জ্ঞান, যে জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে মেইনস্ট্রিমের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, সেই জ্ঞানটা, যে জ্ঞান মানুষকে ভীতু করে, আতঙ্কিত করে, সেই জ্ঞানটা না থাকাই তো ভালো। আর এই কারণেই মনে হয় এই প্রবাদটা এসেছে, ইগনোরেন্স ইজ ব্লিস, অজ্ঞতাই হচ্ছে আশীর্বাদ। হ্যাঁ, একদমই তাই। আমি এখন হাড়ে হাড়ে বিশ্বাস করি, গভীরভাবে বিশ্বাস করে, হাড়ে হাড়ে উপলব্ধি করেছে যে এই ধরনের জ্ঞানের ক্ষেত্রেই এই প্রবাদ বাক্যটি তৈরি হয়েছিল যে অজ্ঞতাই আশীর্বাদ। যারা এই বিষয়ে অজ্ঞ ছিল, জঙ্গলে থাকে, পিগমি বলুন, মাসাই বলুন, সেন্টিনেলিস বলুন, তারা দিব্যি ছিল, তাদের করোনা টরোনা হয়নি, তাদের ভ্যাকসিনও লাগেনি। কিন্তু যারা এই এডুকেশন সিস্টেমের মধ্যে ছিল বা আছে, তারা এখনো ভয় পাচ্ছে অনেকে। এবং আগামীতে যদি এরকম করে আবার স্কুল বন্ধ করতে বলা হয় এবং টেলিভিশনে যদি এরকম বারবার করে একটি মৃতদেহকে বিভিন্নভাবে কয়দায় করে দেখানো হয়, বা আরো অনেক কায়দা ওদের আছে, এডিটিং থেকে শুরু করে অনেক কিছু, তখন যারা এখন যৌথ মঞ্চের দিকে দৌড়চ্ছেন আন্দোলন করতে, লড়াই করতে, তারাও আবার তখন ঘরে বসে সিংহভাগ, আমি বলছি না ব্যতিক্রম নেই, নিশ্চয়ই আছেন, আমারই অনেক শিক্ষক আছেন, আমার পাঠক সহযোদ্ধা, তাদেরকে আমি সম্মান জানাই, তাদের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, তাদের মতো মানুষ নিশ্চয়ই আরো আছে, এই সময়ে নিশ্চয়ই বেড়েছে, কিন্তু কতটা বেড়েছে আমার তো মনে হয় না খুব বেশি বেড়েছে। সিংহভাগই আবার স্টে হোম, স্টে সেফ করবেন। হ্যাঁ, এই হলো শিক্ষা, নলেজ, যেটা ওরা আমাদেরকে দিয়েছে, আপনাদেরকে শিখিয়েছে, আপনারা যেটা শেখাচ্ছেন। তো যাই হোক, এখনো কিন্তু এই সিস্টেমকে ওদের দরকার আছে, তাই এই মুহূর্তেই কিন্তু আপনাদের বিদায় করা হবে না। বারবার বলেছি, একটু একটু করে হবে, কারণ এখনো 2030 পর্যন্ত তো ওদের এজেন্ডা রয়েছে, সেখানে আরো অনেক প্যান্ডেমিক আসবে, আরো ভ্যাকসিন ওদের দিতে হবে, আরো আতঙ্ক তৈরি করতে হবে, প্যানিক তৈরি করতে হবে। তাই আপনাদের মাধ্যম হিসেবে কিন্তু রাখা হবে। পুরোটাই রোবট করে দেবে তা নয়, সম্ভবও নয়, স্টেপ বাই স্টেপ হবে। কিন্তু সুযোগ সুবিধাগুলোকে ওরা ছাঁটাই করবে, কারণ ওদের কাছে অপশনস আছে, বেকার ছেলে চারদিকে প্রচুর আছে, এবং এই সব ছেলে পেলে যারা চাকরি পাচ্ছে না, এসএসসি হচ্ছে না, হ্যাঁ এসএসসি কিন্তু আর হবে না, আমি বহু আগেই বলেছি, স্থায়ী চাকরির আশা আর করবেন না, সেটা সরকারি হোক, শিক্ষকতা হোক, সরকারি চাকরি স্থায়ী আর হবে না। দুই একটি হয়তো ব্যতিক্রম, টপ লেভেলের কিছু পোস্ট, ডিএম জাতীয় কিছু কিছু পোস্টকে ওরা স্থায়ী হিসেবে রাখতে হবে, বাকি সমস্ত চুক্তিভিত্তিক হবে। তো সেটা হবে, আপনারা সেটা জানেন, আমি বহুবার বলেছি। আর তাই এই যে ওদের কাছে এতটাই ওয়ার্কফোর্স চলে এসছে, আনএমপ্লয়েড ওয়ার্কফোর্স, ওরা সহজেই 5,000, 10,000 টাকা, 7,000 টাকা, 5,000 টাকায় হাইলি কোয়ালিফাইড ছেলে পাবে পড়ানোর জন্য। তাই ওরা কেন আপনাদেরকে 70,000, 80,000 টাকা বা 1,00,000 টাকা দিয়ে পুষবে বলুন দেখি? হ্যাঁ, পোষা কথাটা ওরাই ব্যবহার করেছে, ওদেরই বিভিন্ন রকম লোকজন। আমি কিন্তু আপনাদেরকে অসম্মান করার জন্য ব্যবহার করিনি। এইটা কথাটার অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত। আমি তো প্রথম দিকে প্রতিবাদ করেছি। কিন্তু আবার বলছি, প্রতিবাদটা সংঘবদ্ধ হোক, সামগ্রিক হোক, না হলে এই প্রতিবাদের, এই লড়াইয়ের কোনো গন্তব্য নেই। কিছুই মিলবে না। শুধুই বিচ্ছিন্ন হয়ে যাবেন, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আর জনগণ বাসে ট্রামে বলতেই থাকবে, আপনারা মুখ বন্ধ করতে পারবেন না। যতই আপনারা ব্যক্তিগত আক্রমণ করুন না কেন, কাউকে বলতে পারবেন না, আটকাতে পারবেন না। কি বলবে? ওই যে মাস্টার মশাইরা, শিক্ষকরা
সরকারি কর্মচারীরা এত মাইনে পান, প্যান্ডেমিক পিরিয়ডে লকডাউনের সময়ও তারা মাইনে পেয়েছেন ঘরে বসে, তাও ওদের এত খাঁই। এটা আমার কথা নয়, কিন্তু চারপাশে কান পাতুন, শুনতে পাবেন। এবং তারা কিন্তু আপনাদের পক্ষে নেই, সিংহভাগ জনতাই আপনাদের পক্ষে নেই। ঠিক যেমন করে ওরা যখন আন্দোলন করে, হকারদের কথা বলেছি প্রথমে, আপনারা তখন ওদের পাশে থাকেন না। তো আপনারা যদি না থাকেন, ওরা কেন থাকবে? শাসকরা এভাবেই ডিভাইড অ্যান্ড রুল আবহমান কাল ধরে করে আসছে। সেই ফাঁদে আমরা পা দিয়ে চলেছি, আগামীতেও দেব। আজ এই পর্যন্তই। শুভরাত্রি, সঙ্গে থাকুন।